তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে 7.2। এখানে আমরা শিখবো যে কিভাবে ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান বের করা যায়। তো এটা কি নিউ? হ্যাঁ, এটা নিউ চ্যাপ্টার 7.1 কিন্তু আমরা কমপ্লিটলি কভার করছি, সব ধরনের ম্যাথ কভার করা হয়েছে। তো ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান দেখবো আমরা। সাধারণ সমাধান, আমরা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করা অলরেডি জানি, আমরা 9-10 থেকেই জানি। আমাদেরকে বলা হতো না যে থিটার রেঞ্জ বলা হতো 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে একটা সমীকরণ দিয়ে বলতো থিটার মান বের করো। আবার বলা হতো 0 থেকে 2 পাই এর মাঝখানে থিটার মান বের করো। আমরা হায়ার ম্যাথে কিন্তু এরকম করছি। জেনারেল ম্যাথের ক্ষেত্রে হয়তো 0 থেকে 90 ডিগ্রি রেঞ্জ থাকতো, হায়ার ম্যাথে 0 থেকে 2 পাই, 0 থেকে পাই এরকম রেঞ্জ কিন্তু দেওয়া থাকতো। সো আমরা ত্রিকোণমিতিক সমীকরণের কনসেপ্টটুকু আমাদের কাছে নতুন কিছু না, মানে এটা আমরা আগে থেকেই জানি ত্রিকোণমিতিক সমীকরণের আইডিয়াটুকু। হ্যাঁ, বাট পার্থক্যটা কোথায় হচ্ছে? পার্থক্যটা হচ্ছে এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাধারণ সমাধান। তো সাধারণ সমাধান আসলে কি বোঝায়, তো সেটাই প্রথমে আলোচনা করব। সাধারণ সমাধানগুলোর ফর্মুলাগুলো দেখবো, তারপরে আমরা ম্যাথ সলভিং এ যাব। ম্যাথ সলভের পুরো প্রসেসটা 9-10 এর মতোই, শুধু লাস্টের অ্যান্সারটুকু লিখবো আমরা একটা সলিউশনের মাধ্যমে না লিখে আমরা সাধারণ সলিউশন হিসেবে লিখবো, ঠিক আছে? তো প্রথমে আমরা আসি যে সাধারণ সমাধান জিনিসটা কি বুঝে। যেমন ধরো সাইন থিটা ইজ ইকুয়াল টু, আমার পরিচিত এক্সাম্পল সবসময় এটাই দিই, সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি হাফ হয়, তাহলে কেউ একজন বলতে পারে ভাইয়া থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, আরেকজন বলতে পারে ভাইয়া থিটা ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি। ক্যালকুলেটর বসা দেখবা 150 ডিগ্রির মানও কি হাফই হয়। আবার কেউ বলে না ভাইয়া থিটা ইজ ইকুয়াল টু 390 ডিগ্রি। ওকে, এরপরে কি বলা যায়, আরো যদি আমি 390 ডিগ্রি এর সাথে আরো কত ডিগ্রি 120 ডিগ্রি যোগ করি, সরি 360 ডিগ্রি লিখছি, 390 ডিগ্রি, এখন সাইন 390 ডিগ্রির মানও কত হাফ হয়। এখন আরেকজন বলতে পারে যে ভাই সাইন 390 ডিগ্রি না, এটার সাথে আরো 120 ডিগ্রি যোগ করলে কত হবে 410 ডিগ্রি, যে ভাই 410 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন এভাবে করে কিন্তু জিনিসটা কিন্তু চলতে থাকবে। তো তুমি এখানে যারা অ্যান্সার গুলো দিচ্ছে, তুমি কারো অ্যান্সার কিন্তু ভুল বলতে পারবা না। সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ হইলে থিটার মান কিন্তু অসংখ্য আসতে পারে, রাইট? থিটার অসংখ্য মান পসিবল, 30 ডিগ্রিও পসিবল, 150 ডিগ্রিও পসিবল, 390 ডিগ্রিও পসিবল, 410 ডিগ্রিও পসিবল। এভাবে করে কিন্তু জিনিসটা কিন্তু কন্টিনিউ হতে পারে। 750 ডিগ্রি, 720 এর সাথে আরো 30 ডিগ্রি যোগ করে 750 ডিগ্রি, এটাও পসিবল। এভাবে কিন্তু চলতে থাকবে। সো আমাদের কাজ হচ্ছে আমরা এই চ্যাপ্টারে যেটা শিখবো, যেমন আগে যখন আমরা 9-10-এ, আমি একটু 9-10 এর কথাটা একটু রিভিউ করি। 9-10-এ আমাদের না জেনারেল ম্যাথে যেটা থাকতো, সেখানে আমাদের থিটার রেঞ্জ দেওয়া থাকতো 0 থেকে পাই, পাই বাই 2 90 ডিগ্রি। ওকে, তো 0 থেকে 90 ডিগ্রি যদি দিত, এখন বলো তো আমার সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি হাফ হয় এবং আমার কোশ্চেনও যদি বলা থাকে থিটাটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে নিতে হবে, তাহলে তুমি অ্যান্সার হিসেবে কোনটাকে নিবা? 30 ডিগ্রি ইকুয়াল টু 30। এক্স্যাক্টলি, অ্যান্সার হিসেবে শুধুমাত্র 30 ডিগ্রি নিতে। এই জন্য আমরা জেনারেল ম্যাথের ক্ষেত্রে এত কিছু ভাবতাম না, ডিরেক্ট বলতাম অ্যান্সার 30 ডিগ্রি। হায়ার ম্যাথ যখন করতাম তখন যদি তোমাকে বলতো 0 থেকে 360 হচ্ছে তোমার রেঞ্জ, থিটাকে বলতো 0 থেকে 2 পাই, এবার বলো তুমি কোন কোন অ্যান্সার গুলো নিবা? ভাই 30 ডিগ্রি নিব, 150 ডিগ্রি নিব। এক্স্যাক্টলি 150 ডিগ্রি নিব। কিন্তু এখন আমি যদি বলি তোমার কোনো রেঞ্জই নাই, তাহলে তুমি কোনটাকে নিবা? সবগুলোকে নিতে হবে, সবগুলোকে নিতে হবে। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট, যে এখন আমাদের কোনো রেঞ্জ নাই। এখন আমাদেরকে বলা হচ্ছে যে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করো, বাট সমাধানের কোনো রেঞ্জ নাই, মানে সবগুলা সমাধানকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। সো এটাকেই বলা হয় সাধারণ সমাধান। আমরা এমন ভাবে কিছু একটা লিখবো, একটা ফর্মুলা লিখবো, যেই ফর্মুলার ভিতর থেকে তুমি 30 ডিগ্রিকে বের করে আনতে পারবা, যেই ফর্মুলার ভিতর থেকে তুমি 150 ডিগ্রিকে বের করে আনতে পারবা, যেই ফর্মুলাকে ভিতর থেকে তুমি 390 ডিগ্রি, 410 ডিগ্রি, 750 ডিগ্রি, এইভাবে থিটার প্রত্যেকটা মানকে আমরা বের করে আনতে পারবো। সো আমাদের কাজ হবে ওই ফর্মুলাগুলো বের করা। এবং এখন থেকে আমরা যেটা করব, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ দেখবো, আমরা ডিরেক্ট 30 ডিগ্রি 40 150 এভাবে না বলে ওই ফর্মুলাটাই লিখে দিব। এবার আপনি বাইর করেন, আপনার কোন মান দরকার আপনি সেটা বাইর করেন, ঠিক আছে? সো আমার কাছে মনে করো ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমার কাছে কয়েকজন টাকা চাইলো, 30 টাকা চাই, আমার কাছে টাকা চাইলাম, একটা টাকা দিলাম, আর আমি হচ্ছে তাকে একটা ব্যাংকের আমার চেক বুক দিয়ে দিলাম, বললাম যে তোমার যত টাকা খুশি তুমি এখান থেকে নিয়ে নাও। ব্যাপারটা হচ্ছে এমন, আমি সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফের জন্য সব সমাধানই তোমাকে দিয়ে দিচ্ছি। এখন তো টিচারের যেটা ভালো টিচার সেটা নিবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে সাধারণ সমাধান, যেই সমাধানের মধ্যে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফের জন্য থিটার যতগুলা মান পসিবল সবগুলা মান চলে আসবে। ওকে, সো আমরা সাধারণ সমাধানের কনসেপ্টটুকু বুঝতে পারছি।
জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন আমরা যেটা করব, এখন আমরা এখান থেকে অনেকগুলো ফর্মুলা জেনারেট করা যায়, বাট আমাদের সবচেয়ে বেসিক হচ্ছে 6টা ফর্মুলা শেখা লাগবে। সবচেয়ে বেসিক 6টা ফর্মুলা আমাদের শিখতে হবে। ওকে, এই 6টা ফর্মুলা থাকলে আর বাকিগুলো না জানলেও চল, বাকিগুলো তুমি জানতে পারো। তোমার যদি মেমোরি সেল সংখ্যা অনেক বেশি হয়, সো এখানে তুমি চাইলে ইয়া করে রাখতে পারো, রেকর্ড করে রাখতে পারো, বাট এই 6টা দিয়েই কাজ চলে যাবে। ওকে, তো এই 6টা ফর্মুলা কি? একটা হচ্ছে আদর্শ আকারের কিছু ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান আছে, তো সেগুলা দেখবো। আর আর বাকিগুলো হচ্ছে জেনারেল কেস, যে কোনো কিছুর জন্য দেখবো। ঠিক আছে, তো আমি প্রথমে একটু লিখি যে ধরো সাইন থিটা ইজ ইকুয়াল টু কোথাও 0 দেওয়া আছে। ঠিক আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 0 পাও কোথাও, তাহলে থিটা ইজ ইকুয়াল টু তুমি বসাবা, থিটা ইজ ইকুয়াল টু তুমি কিভাবে আসছে সেটাও আমি দেখাবো গ্রাফিক্যালি, তো চিন্তার কোনো কারণ নেই। আমরা এখানে প্রথমে 3টা ফর্মুলা লিখি যেগুলো আদর্শ আকারের। সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি তুমি 0 পাও, তাহলে তুমি থিটা ইজ ইকুয়াল টু বসায় দিবা নির্দ্বিধায় n পাই, n পাই। ওকে, থিটা ইজ ইকুয়াল টু বসাবা n পাই, যেখানে n এর মান 0 1 2 যে কোনো কিছু হইতে পারে, নেগেটিভ পজিটিভ যে কোনো কিছু হইতে পারে, মানে অল পূর্ণ সংখ্যা পড়ছি আমরা তো অলরেডি, বাস্তব সংখ্যা জানি, তাহলে আমি z দিয়ে দিই, যেখানে n ইজ ইকুয়াল টু হবে z, মানে পূর্ণ সংখ্যা। ওকে, কিভাবে আসতেছে সেটাতে আমি যাব একটু পরে, আমি আগে ফর্মুলাগুলো লিখি। এরপরে ধরো আরেকটা ফর্মুলা cos থিটা ইজ ইকুয়াল টু, যেমন ধরো তোমরা sin থিটা ইজ ইকুয়াল টু 0 হইলে তোমরা বলতে কি থিটা ইজ ইকুয়াল টু 0, বা আমরাও 9 10 এভাবে শিখছি থিটা ইজ ইকুয়াল টু 0, বাট এখন আমরা থিটা ইজ ইকুয়াল টু n পাই দিলাম। n পাই বলতে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু sin থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটা সবগুলা মানই হচ্ছে এটার মধ্যে চলে আসছে। এখন cos থিটা ইজ ইকুয়াল টু মনে করো 0, ঠিক আছে, সো থিটা ইজ ইকুয়াল টু কি হবে? সো তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। আচ্ছা, কেউ কি বলতে পারবা n যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে 2n প্লাস 1 কেমন সংখ্যা হবে? n যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে 2n প্লাস 1 কেমন সংখ্যা হবে? হ্যাঁ, বিজোড় সংখ্যা। এক্স্যাক্টলি। বাকিরাও কি বুঝতে পারছো 2n প্লাস 1 বিজোড় সংখ্যা কিভাবে হবে? জি ভাই। ওকে, n এর মান তুমি বসাও, 1 বসাও 3 হবে, 2 বসাও 5 হবে, অর্থাৎ 2n প্লাস 1 অলওয়েজ একটা বিজোড় সংখ্যা হবে। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে থিটার মান অলওয়েজ বিজোড় সংখ্যক পাই বাই 2 হবে। বিজোড় সংখ্যক পাই বাই 2 এর মান cos এর ভিতরে বসাইলে আমি অলওয়েজ 0 পাবো। ঠিক আছে, তাহলে থিটা সবগুলা মান আমি পেয়ে যাচ্ছি, যেখানে n হচ্ছে কি, n হচ্ছে আবারও z। আচ্ছা, এইবার আমরা গ্রাফিক্যাল জিনিসটা দেখবো। এবার tan থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, tan থিটা ইজ ইকুয়াল টু 0 হইলে এক্স্যাক্টলি আগের মতো হবে, থিটা ইজ ইকুয়াল টু হবে n পাই, থিটা ইজ ইকুয়াল টু হবে n পাই। এই হলো 3টা ফর্মুলা। এখন এই ফর্মুলাগুলো কিভাবে সত্য জিনিসটা গ্রাফিক্যালি তোমাদের সামনে একটু এক্সপ্লেইন করি, দেখো তোমরা ধরতে পারো কিনা। আচ্ছা, আমাদের কোণ কিভাবে তৈরি হয়? কোণ তৈরি হয়, এই ধরো একটা রেখা, এই হচ্ছে আরেকটা রেখা, তো দুইটা রেখা একজন একজনকে সাথে ছেদ করছে, এই দেখো এই বিন্দুতে একজন একজনকে টাচ করছে, তখন তাদের মাঝখানে যে কোণটা তৈরি হচ্ছে এইটা কি আমরা কিন্তু জ্যামিতিতে কোণ বলি। এখন এইটা তো জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ কিভাবে তৈরি হয়? তো ত্রিকোণমিতিক কোণ কিভাবে তৈরি হয় সেটা বোঝার জন্য আমরা আবার একটু অক্ষ ব্যবস্থাটা আঁকি। এবার দেখো তোমাদের এই বেসিকটুকু আছে কিনা। ঠিক আছে, সো ত্রিকোণমিতিক কোণের জন্য এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ওকে, সো আমরা যেটা করলাম, যেটা যেটা ত্রিকোণমিতিক কোণের জন্য যেটা করে, এই তো এক্স অ্যাক্সিস, তারপরে তোমার কাছে হচ্ছে তুমি নিজে একটা রেখাকে কল্পনা করবা, এই রেখাটাকে তুমি ঘুরাবা, এই রেখাটাকে ঘুরাইলে সে আগের রেখা এক্স অ্যাক্সিসের সাথে যেই কোণটা তৈরি হবে সেইটাই হচ্ছে তোমার ত্রিকোণমিতিক কোণ। আর এই রেখাটাকে তুমি যতবার খুশি ততবার ঘুরাতে পারবা, যতবার খুশি ততবার ঘুরাইলে তোমার কোণটাও কি নিজের মতো করে চেঞ্জ হতে থাকবে। এখন মনে করো ত্রিকোণমিতিতে 30 ডিগ্রি মানে আসলে কি বোঝায়? ত্রিকোণমিতিতে 30 ডিগ্রি মানে হচ্ছে তুমি একটা রেখাকে ঘুরায়া এই জায়গা পর্যন্ত আনছো, ওকে, এই জায়গা পর্যন্ত আনছো, তাহলে সে আগের যে এক্স অ্যাক্সিস তো আর ঘুরে নাই, এক্স অ্যাক্সিস তো আগের মতোই আছে, ঠিক আছে, তখন সে নতুন রেখাটা পুরাতন রেখা, অর্থাৎ পুরাতন রেখা মানে এক্স অ্যাক্সিস, পুরাতন রেখার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, এটাকেই বলা হয় ত্রিকোণমিতিতে 30 ডিগ্রির মিনিং। ওকে, আচ্ছা, সো সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তখন এইটার মিনিং কি? এইটার মিনিং হচ্ছে তুমি যেই রেখাটা ঘুরাচ্ছ সেই রেখাটা তোমার এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? আচ্ছা, সেটা আমি জানি না কত ডিগ্রি কোণ তৈরি করবে, বাট বাট সাইন থিটা থেকে এবার একটা ব্যাখ্যা দিয়ে আসো। সাইন থিটা মানে কি বলতো? সাইন থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আচ্ছা,
সাইন থিটার মান 0 হওয়ার মিনিং কি বলো তো? সাইন থিটার মান 0 হওয়ার মিনিং কি? তোমার এমন একটা ত্রিভুজ নিয়ে কথা বলা হচ্ছে যেই ত্রিভুজের লম্ব 0, রাইট? সাইন থিটার মান 0 হওয়ার মিনিং কি? যেমন ধরো আমি এই এটা হচ্ছে ধরো আমার একটা ইনিশিয়াল লাইন, যেই লাইনটাকে আমি ঘুরাইলে সেটা তার আগের লাইনের সাথে একটা কোণ তৈরি করবে। এখন এই ইনিশিয়াল লাইনটাকে আমি ঘুরাইয়া এই জায়গায় নিয়ে আসলাম, ওকে, এই জায়গায় নিয়ে আসলাম। এখন এই ইনিশিয়াল লাইনটা ঘুরে যখন এই জায়গায় আসলো তখন সে তার আগের লাইনের সাথে একটা কোণ তৈরি করছে এবং এখানে আমরা একটা ত্রিভুজ কল্পনা করতে পারি, ওকে। সো আমার ইনিশিয়াল লাইনটাকে ঘুরে যখন আমি পরে একটা স্টেজে আনলাম তখন সেই ইনিশিয়াল লাইনটা আগের এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ তৈরি করলো এবং এই ইনিশিয়াল লাইনটা এই কোণ এবং একটা ত্রিভুজ তৈরি করলো, ঠিক আছে। এখন দেখো তো এই ত্রিভুজের একটা লম্ব আছে, মানে লম্বের একটা দৈর্ঘ্য আছে, লম্ব ইজ ইকুয়াল টু কিছু একটা হবে, রাইট? লম্ব ইজ ইকুয়াল টু ধরো ওয়াই আর ভূমি ইজ ইকুয়াল টু ধরো এক্স, এটা ধরো আর। তার মানে এই ত্রিভুজের সাইন থিটার মান কি 0 হবে? এই ত্রিভুজের লম্ব কিন্তু এক্সিস্ট করতেছে, তাহলে এই ত্রিভুজের সাইন থিটার মান কি 0 হবে? কারণ আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে যার লম্ব 0 আর অতিভুজ কিছু একটা আছে তার মানই বেসিক্যালি 0। তার মানে সাইন থিটার মান 0 মানে হচ্ছে তোমার যেই রেখাটাকে আছে, যে ঘূর্ণনশীল রেখাটা আছে, এই ঘূর্ণনশীল রেখাটা বেসিক্যালি এমন কোণই তৈরি করবে যেই কোণের জন্য তার লম্বের মান 0 হবে, ঠিক আছে। আমার এই কনসেপ্টটুকু ধরতে পারছো তোমরা? আমার এই ঘূর্ণনশীল রেখাটা এমন একটা কোণ তৈরি করবে এক্স অ্যাক্সিসের সাথে যার জন্য তার লম্বের মান 0 হবে, আর লম্বের মান 0 হওয়ার মানেই হচ্ছে সাইন থিটার মান 0। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 এর জেনারেল সমাধান কিভাবে এন পাই আসলো তার ব্যাখ্যাটা এইবার দেখো তোমরা বুঝতে পারো কিনা। তাহলে আমি কি বলতেছি, সাইন থিটা মানে 0 মানে হচ্ছে লম্ব ইজ ইকুয়াল টু 0, কারণ সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এখন আমার ধরো এই ইনিশিয়াল রেখাটা এক্স অ্যাক্সিস বরাবরই আছে, তাহলে সে যদি এক্স অ্যাক্সিস বরাবর মানে এক্স অ্যাক্সিস থেকে সে না ঘুরে কোনো ঘূর্ণনই না করে, সেই ঘূর্ণনশীল রেখা যদি কোনো ঘূর্ণন তৈরি না করে তাহলে সে এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করলো? সে ঘুরেই নাই। ভাই 0 ডিগ্রি। 0 ডিগ্রি। এক্স্যাক্টলি 0 ডিগ্রি। এবং সে যখন ঘুরেই নাই তাহলে তো তার লম্বই নাই। দেখো তো এখানে কি কোনো ত্রিভুজ তৈরি হয়েছে? তার মানে তার কোনো লম্ব নাই, তাহলে তার লম্ব 0। তার মানে 0 ডিগ্রিতে সাইন থিটার মান 0 হবে, একটা পাইলাম। আবার মনে করো সে ঘুরতে ঘুরতে এই ইনিশিয়াল লাইনটা ঘুরতে 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 এক্স্যাক্টলি এক্স অ্যাক্সিসের বিপরীত সাইডে চলে আসছে। এইবার বলো তো তার সাথে এক্স অ্যাক্সিসের কোণ কত ডিগ্রি হয়ে গেল? এই মাঝখানে কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180। এক বারবার কি হইতেছে, হ্যাঁ 180 ডিগ্রি এক্স্যাক্টলি। তাহলে সে যখন ঘুরতে ঘুরতে একদম বিপরীত সাইডে চলে আসছে তখনও দেখো যেই ত্রিভুজ, তখনও কিন্তু তার মাঝখানে কিন্তু কোনো লম্ব তৈরি হয় নাই, কারণ তার মাঝখানে কোনো ত্রিভুজই তৈরি করতে পারে নাই সে। তার মানে কোনো লম্ব এক্সিস্টই করে না। লম্ব যদি এক্সিস্ট না করে তাহলে লম্বের মান 0, আর লম্বের মান 0 মানে হচ্ছে সাইন থিটার মান 0। কথা বোঝা গেছে? তার মানে 180 ডিগ্রিতেও সাইন থিটার মান কত হবে? 0 হবে। এইবার দেখো তো এই ইনিশিয়াল লাইনটা মনে করো ঘুরতে 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 আবারও এক্স অ্যাক্সিস বরাবর চলে আসলো, তাহলে বলো তো সে কতটুকু ঘুরলো? 360 ডিগ্রি। এক্স্যাক্টলি 360 ডিগ্রি ঘুরছে। কিন্তু দেখো 360 ডিগ্রি ঘুরার কারণে সে কিন্তু আবারও কোনো ত্রিভুজ তৈরি করতে ব্যর্থ হয়েছে। তো সে আবারও কোনো ত্রিভুজ তৈরি করতে পারে না। ত্রিভুজ তৈরি করতে পারে নাই এর অর্থ হচ্ছে তার মধ্যে কোনো লম্ব নাই। আর লম্ব 0 মানে হচ্ছে বেসিক্যালি তার লম্ব 0 মানে তার সাইন থিটার মান 0। তার মানে 360 ডিগ্রি তো থিটার মান 0 হবে। সো এই জিনিসটাকেই প্রকাশ করা হয় বেসিক্যালি এন পাই দিয়ে। এন পাই দিয়ে প্রকাশ করা হয়। সাইন থিটার মান যদি 0 হয় তাহলে থিটার মানগুলো হবে এন পাই আকৃতির, অর্থাৎ এন এর মান 0 হতে পারে। এন এর মান 0 হইলে এই এন পাই এর মান হবে 0। এন এর মান যদি 1 হয় তাহলে এন পাই এর মান হবে পাই। এন এর মান যদি 2 হয় এন পাই এর মান হবে 2 পাই। এন এর মান যদি 3 হয় এন পাই এর মান হবে 3 পাই। অর্থাৎ সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটার মান হতে পারে 0 ডিগ্রি, থিটার মান হতে পারে পাই রেডিয়ান বা 180 ডিগ্রি, থিটার মান হতে পারে 2 পাই রেডিয়ান বা 360 ডিগ্রি, থিটার মান হতে পারে 3 পাই রেডিয়ান। ওকে, সো এইভাবে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটা ইজ ইকুয়াল টু আমরা এন পাই লিখতে পারি। ঠিক আছে, তাহলে এন পাই এর কনসেপ্টটুকু আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। সবাই বুঝতে পারছো কি? জি ভাইয়া। ঠিক আছে, তো এই গেল আমাদের কিভাবে আসলে। সো এটা খুবই সহজ যদি তুমি ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলটা কিভাবে তৈরি হয় সেটা বুঝো। ঠিক আছে, আর সাইন থিটা মানে তো তোমরা জানো যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আর এইবার তোমরা এই ব্যাখ্যাটা আরো সহজে বুঝবা কস থিটার জন্য।
সো cos থিটা মানে 0। এন্ড বলো তো cos থিটা আসলে কোন একটা ত্রিভুজের কোন অনুপাতগুলোকে নিয়ে কাজ করে? ভূমি বাই অতিভুজ। এক্স্যাক্টলি। সো cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। সো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তার মানে আমাকে যেটা করতে হবে যে এই ঘূর্ণনশীল রেখাটাকে এমন একটা জায়গায় নিতে হবে যেই জায়গায় নেওয়ার জন্য তার ভূমিটা 0 হয়ে যাবে। cos থিটাকে 0 বানানোর মানে হচ্ছে কি, ভূমি বাই অতিভুজ তো cos থিটার মান, তার মানে ভূমিকে 0 বানাইতে হবে। তাহলে ভূমিকে যদি 0 বানাইতে পারি তাহলেই cos থিটার মান 0 হবে। এখন ভূমিকে 0 বানানোর জন্য আমাকে আমার ঘূর্ণনশীল রেখাটাকে এমন ভাবে ঘুরাইতে হবে যাতে তার ভূমিটা 0 হয়। সো ধরো আমি ঘূর্ণনশীল রেখাটাকে এই জায়গায় নিয়ে আসলাম। এইবার বলতো সে যে ত্রিভুজটা তৈরি করছে তার কিন্তু একটা ভূমি আছে, এক্সিস্ট করতেছে। আচ্ছা, এইবার একটা জিনিস বলতো, আমি যদি তাকে এই জায়গায় নিয়ে আসি, এইবার বলতো তার ভূমির মানটা কি আগের ভূমির মান হচ্ছে ছোট হয়ে গেছে না? জি ভাইয়া। আচ্ছা, এইবার বলতো আমি যদি আরেকটু এই পাশে নিয়ে আসি, এবার ধরো এই জায়গায় নিয়ে আসলাম, এই জায়গায়, এইবার বলতো তার ভূমির মান আরো ছোট হয়ে গেছে না? জি ভাই। আরো ছোট। আমার টার্গেট হচ্ছে ভূমিকে 0 বানানো। এখন আমি যদি এই ঘূর্ণনশীল রেখাটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর রাখি, ওয়াই অ্যাক্সিস বরাবর তাকে নিয়ে আসি, তাহলে সে বেসিক্যালি কত ডিগ্রি কোণ তৈরি করলো? এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি না? এবং একটা জিনিস খেয়াল করে দেখো, তার ভূমির মান কিন্তু 0 হয়ে গেছে। এখন কিন্তু তার কোনো ভূমিই নাই। এখন সে এক্স অ্যাক্সিসের সাথে যেই কোণটা তৈরি করছে সেই কোণের জন্য কোনো ত্রিভুজই তৈরি হয় না যে তার ভূমি থাকবে। বুঝতে পারছো? ঘুরতে ঘুরতে জি এমন ভাইয়া। জায়গায় আসছে তার কোনো ভূমিই নাই, ভূমি 0 হয়ে গেছে। তার মানে কজের ভিতরে যদি তুমি 90 ডিগ্রি বসাও তাহলে তুমি কি পাবা? কজের ভিতরে 90 ডিগ্রি বসালে তুমি 0 পাবা। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 0 দেওয়া থাকে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হতে পারে। আবার দেখো, আমি যদি এই ঘূর্ণনশীল রেখাটাকে ঘুরাইতে 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 270 ডিগ্রি অর্থাৎ ওয়াই এক্সিসের বিপরীত সাইডে আবার নিয়ে আসি, তো এইবারও দেখো তার কিন্তু কোনো ভূমি নাই। এবারও দেখো তার কিন্তু কোনো ভূমি নাই। আবার যদি ঘুরে আবার এই পাশে নিয়ে আসি, আবারও দেখবা তার কোনো ভূমি নাই। সো এইভাবে করে যতবার তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর জায়গাগুলোতে নিয়ে আসবা ততবার দেখবা তার ভূমি 0 হয়ে গেছে। আর ভূমি 0 হয়ে যাওয়ার মানেই হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু 0। আর cos থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এখন এদেরকে আমি প্রকাশ করতে পারি কিভাবে? যেমন 90 ডিগ্রিতে দেখলাম cos থিটার মান 0, 270 ডিগ্রিতে দেখলাম cos থিটার মান 0, আবার হচ্ছে কত 450 ডিগ্রিতে দেখলাম cos 150। থিটার মান 0। সো এইভাবে যেসব অ্যাঙ্গেলে cos থিটার মান 0 তাদেরকে আমি তাহলে এখন একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে কিভাবে লেখা যায় জিনিসটাকে? সো ম্যাথমেটিশিয়ানরা জিনিসটাকে এইভাবে লিখছে যে cos থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে 2n প্লাস 1 ইনটু পাই বাই 2। সো একবার দেখো, তুমি এবার n এর মান তুমি 0 বসাও। n এর মান যদি তুমি 0 বসাও এই সমীকরণের মধ্যে n ইজ ইকুয়াল টু তুমি 0 বসাও, তাহলে তুমি কি পাচ্ছ? পাই বাই 2। পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, পেয়ে গেলাম একটা কোণ। এবার তুমি n এর জায়গায় 1 বসাও। n এর জায়গায় 1 বসালে কত পাবো বলো তো? 3 পাই বাই 3 2। পাই বাই 2। 3 পাই বাই 2 মানে কিন্তু 270 ডিগ্রি। আমি আবার 270 ডিগ্রি পেয়ে গেলাম। n এর জায়গায় যদি তুমি 2 বসাও সো তুমি পাবা 5 5 পাই পাই বাই বাই 2। সো এটা মানেই হচ্ছে 450 ডিগ্রি। তার মানে আমাদের সূত্রটা কিন্তু ভ্যালিড, যেটা আমরা মাত্র গ্রাফিক্যালি প্রমাণ করলাম বা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করলাম যে 2n প্লাস 1 অর্থাৎ বিজোড় সংখ্যক পাই বাই 2 এর জন্য cos থিটার মান অলওয়েজ 0 হয়। ঠিক আছে? তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু যদি 0 বলে, এখন থেকে আমরা বলবো শুধুমাত্র 90 ডিগ্রি না বলে আমরা পুরা সমাধান সেটটাকে দিয়ে দিব। আগে আমরা শুধুমাত্র একটা সমাধানকে বলতাম। ঠিক আছে? এখন আমরা পুরো সমাধান সেটটাকে তাদেরকে বলবো, যে আমাদের প্রশ্ন করবে তাদেরকে আমরা পুরো সমাধান সেটটাকে বলবো যে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। এখানে সবকিছুই হতে পারে। তুমি যদি বলো শুধু 90 ডিগ্রি তাহলে তুমি অনেকগুলো মানকে বাদ দিয়ে দিচ্ছ। আমি সবগুলো মানকে তোমাকে দিয়ে দিলাম যে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। এখানে n এর যে মানই তুমি বসাও পূর্ণ সংখ্যক, তার জন্য তুমি যেই কোণটা পাবা সেই কোণের জন্যই cos থিটার মান 0 হবে। ঠিক আছে? সো এট দ্য সেম টাইম tan থিটা ইজ ইকুয়াল টু 0 হলে কেন n পাই হচ্ছে সেটাও আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ আচ্ছা দেখি তো কে ব্যাখ্যাটা দিতে পারবা sin থিটার জন্য sin থিটা ইজ ইকুয়াল টু 0 হলেও থিটা ইজ ইকুয়াল টু n পাই, আবার tan থিটা ইজ ইকুয়াল টু 0 হলেও থিটা ইজ ইকুয়াল টু n পাই। কে আমাকে ব্যাখ্যাটা দিতে পারবা কেন তাদের দুইজনের জন্য সমান হয়ে যাচ্ছে জিনিসটা? লম্ব বাই ভূমি না, তো লম্ব তো 0 এক্স্যাক্টলি। সাইনের সো মতো। দুইজনের ক্ষেত্রেই বেসিক্যালি আমার লম্বকে 0 বানাইতে হবে। তো দুইজনের ক্ষেত্রে যদি আমি লম্বকে 0 বানাই তাহলে এক্স্যাক্টলি একই অ্যাঙ্গেল গুলা তৈরি করলে বা একই কাজগুলা করলেই আমি ওই একই কোণগুলা পাবো। মানে সাইন থিটার জন্য তুমি 0 যেসব জায়গায় পাবা, টেন থিটার জন্য 0 তুমি একই জায়গায় পাবা। ঠিক আছে? সো এই গেল আমাদের প্রথম তিনটা ফর্মুলা। সো প্রথম তিনটা ফর্মুলা, এটা ফর্মুলা চেয়ে মনে রাখতে পারো, বাট আমরা চেষ্টা করলাম জিনিসটা একটু গ্রাফিক্যালি যাতে তোমাদের ফর্মুলাটা মেমোরাইজ করতে সুবিধা হয়।
ঠিক আছে। সো এই গেল তিনটা ফর্মুলা, যেগুলো হচ্ছে খুব আদর্শ কিছু কন্ডিশনে থাকলে আমরা ডিরেক্ট এটা অ্যান্সার হিসেবে লিখতে পারবো। এবার আমরা আসবো জেনারেল একটা কেসের জন্য, যে সাইন থিটার মান 0 ছাড়া অন্য যে কোনো কিছু থাকুক আমরা ডিরেক্ট অ্যান্সার কিভাবে লিখবো। ঠিক আছে, সো সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 ছাড়া অন্য যে কোনো কিছু থাকলে অ্যান্সারটা তাহলে কেমন হবে। সো আরো তিনটা ফর্মুলা লিখবো সাইন থিটা, কস থিটা, টেন থিটার জন্য। তো তোমাদের এরপরে আমরা ম্যাথ সলভিং এ চলে যেতে পারবো। সো আজকের দিনে থিওরি একটু কম, আর এটা কিন্তু ইনভার্স ত্রিকোণমিতির সাথে কোনো কানেকশন নাই। ইনভার্স ত্রিকোণমিতির পার্ট কিন্তু 7.1 এ শেষ। ইনভার্স ত্রিকোণমিতির সমীকরণ সমাধানও দেখছি, ইনভার্স ত্রিকোণমিতির ম্যাথও দেখছি। সো ইনভার্স ত্রিকোণমিতি ইজ কমপ্লিটেড। এখন আমরা জেনারেল সমাধানগুলো নিয়ে আলোচনা করবো ত্রিকোণমিতি। ঠিক আছে, এখন ধরো সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 না, সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 ছাড়া অন্য কিছু তো হতে পারে। সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ হতে পারে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/√2 হতে পারে, সাইন থিটা ইজ ইকুয়াল টু যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তো ওই জিনিসটাকে ধরো আমি প্রকাশ করলাম কে দিয়ে। আচ্ছা, এখন কে এর জন্য সাইন থিটার একটা মান থাকবে না, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু ধরো সাইন আলফা যদি হয়, সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি সাইন আলফা আকৃতির কোনো হয় সমীকরণ হয়, যে তুমি সাইন থিটাকে তুমি সাইন আলফা লিখতে পারো, তখন তুমি যেটা করবা, তখন তুমি থিটা ইজ ইকুয়াল টু কি বসাবা। সো এগুলার প্রমাণও আমি তোমাদেরকে দিব, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু হবে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। ওকে, তো কিভাবে আসছে এক্স্যাক্টলি আগের মতো আমি একটা গ্রাফিক্যাল ব্যাখ্যা তোমাদেরকে দিব। সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা যদি হয়, তখন থিটা ইজ ইকুয়াল টু হবে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। এটা হচ্ছে তার সাধারণ সমীকরণ বা সাধারণ সমাধান সেট। ওকে, এবার 2 নম্বর একটা ফর্মুলা দিই। এই তিনটা ফর্মুলা দিলে আমরা ম্যাথ করা শুরু করতে পারবো। ঠিক আছে, দুইটা ক্লাসে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আজকের ক্লাসে কিন্তু ম্যাথ করবো, আরেকটা ক্লাসে করবো। সো ত্রিকোণমিতি দেখো, আমাদের হচ্ছে ত্রিকোণমিতি আর বীজগণিত হচ্ছে একটা গ্রুপে থাকে। সো আমাদের কিন্তু বীজগণিতের মোটামুটি কিছুটা আমরা আগে রাখছি। এখন ত্রিকোণমিতিটা আমাদের আর দুইটা ক্লাসে শেষ হয়ে গেলে আমরা মোটামুটি ওই গ্রুপের কোশ্চেন গুলা খুব সহজে অ্যান্সার করতে পারবো। তারপরে আমাদের টার্গেট থাকবে কনিক্স আর হচ্ছে সম্ভাবনাকে টার্গেট করে পড়া। তো ওই দুটাও যদি পড়তে পারি, তাহলে আমাদের সেকেন্ড যে বিভাগটা আছে খ বিভাগের কোশ্চেনও দুইটা মিনিমাম, কারণ প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম দুইটা অ্যান্সার করতে হবে। তো তখন আমরা খ বিভাগ থেকে মিনিমাম দুইটা অ্যান্সার করতে হবে। এরপরে আমরা আমাদের আরো যেসব শর্টকামিং গুলো আছে ওগুলো নিয়ে কাজ করবো, যেসব চ্যাপ্টার বাকি আছে। সো সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি সাইন আলফা হয়, তো থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। এবার ধরো cos থিটা ইজ ইকুয়াল টু, সো cos থিটা ইজ ইকুয়াল টু মনে করো cos আলফা। ওকে, cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হলে তাহলে থিটার সাধারণ সমাধান কি হবে? হ্যাঁ, cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হলে একটা সমাধান তো হবে থিটা ইজ ইকুয়াল টু আলফা, বাট আমি তো আর একটা সমাধান চাচ্ছি না, আমি চাচ্ছি সাধারণ সবগুলো সমাধান। তো সবগুলো সমাধান কি হবে? সবগুলো সমাধান হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। ঠিক আছে, আর যেখানে n এর মান তো তোমরা জানো, তোমরা অলরেডি বাস্তব সংখ্যা পড়ছো, n ইজ ইকুয়াল টু z হবে, পূর্ণ সংখ্যা হবে। এবার 3 নম্বর, যে tan থিটা ইজ ইকুয়াল টু যদি 10 পাই হয়, 10 আলফা হয়, তাহলে আমি থিটা ইজ ইকুয়াল টু ডিরেক্ট কি লিখতে পারি? সো থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে n পাই প্লাস আলফা। ঠিক আছে, সো n পাই প্লাস আলফা। সো এই গেল আমাদের তিনটা ফর্মুলা। সো চলো নিজ দিক থেকে শুরু করি, তিনটা ফর্মুলার ব্যাখ্যা দেই যে কিভাবে এই জিনিসটা n পাই প্লাস আলফা আসলো। ম্যাথ করার জন্য এই ব্যাখ্যাটা নেসেসারি না, বাট এই ব্যাখ্যাটা তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বেটার করার জন্য নেসেসারি। কারণ তোমরা, আমি জানি এখান থেকে অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তোমরাও স্টুডেন্ট পড়াবা। সো বেসিক ক্লিয়ার না থাকলে তখন দেখবা যে কি স্টুডেন্ট পড়াতে গেলে সমস্যায় পড়তেছো, অথবা কারোর সাথে ডিসকাশনে দেখবা যে কি খুব বেশি কথা বলতে পারতেছো না। কারণ ম্যাথ করলে তো আর ম্যাথ নিয়ে তো কথা বলা যায় না, ম্যাথের থিওরি নিয়ে মানুষের সাথে ডিসকাস করা যায়, রাইট? যাই হোক, এবার দেখো tan থিটা ইজ ইকুয়াল টু 10 আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু কিভাবে n পাই প্লাস আলফা হলো। আচ্ছা, একটা জিনিস বলো, tan থিটার মান পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে? এনিওয়ান? ফার্স্ট আর থার্ড। এক্স্যাক্টলি, সো ফার্স্ট আর থার্ড। হ্যাঁ, সো আমি ধরলাম আমার tan থিটাটা আলফা পরিমাণ কোণ তৈরি করছে। ঠিক আছে, এখন আমার তার জন্য সাধারণ সমাধান বের করতে হবে, রাইট? সো আলফা পরিমাণ কোণ তৈরি করলে ধরো তার মান হচ্ছে, ধরো tan থিটার মান হচ্ছে 1, ধরো tan থিটার মান হচ্ছে 1। হ্যাঁ, tan থিটার মান যদি 1 হয়, এখন তুমি থিটা ইজ ইকুয়াল টু কত বলবা? থিটা ইজ ইকুয়াল টু তুমি বলতে পারো 45 ডিগ্রি, রাইট? tan ইনভার্স 1 এর মান কত? 45 ডিগ্রি। তো তুমি tan থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি বলা যায়। আবার তুমি চাইলে এটাও কিন্তু বলতে পারো, তুমি ক্যালকুলেটরে বসায় দেখতে পারো tan 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি অর্থাৎ 225 ডিগ্রি, ওইটার মানও কিন্তু 1 হয়। অর্থাৎ tan থিটার মান তো ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। সো তোমার যদি tan থিটা ইজ ইকুয়াল টু পজিটিভ একটা সংখ্যা থাকে,
তাহলে কিন্তু তুমি ফার্স্ট কোয়াড্রেন্টও তার জন্য একটা অ্যাঙ্গেল পাবা, থার্ড কোয়াড্রেন্টও তার জন্য একটা অ্যাঙ্গেল পাবা, ঠিক আছে? তো এইটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি, বাট এই জায়গায় আসার জন্য তোমার কতটুকু ঘোরা লাগবে? 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি পরিমাণ ঘুরতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা আসল আলোচনা আসি। 45 ডিগ্রি যাতে একটা র্যান্ডম এক্সাম্পল নিলাম। এখন ধরো আমরা 45 ডিগ্রি নিয়ে এটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি, টেন থিটা ইজ ইকুয়াল টু 10 আলফা। সো ধরো এই জায়গাটা হচ্ছে আমার আলফা পরিমাণ কোণ তৈরি করছে। এখন আলফা পরিমাণ কোণ আবার কিন্তু এই জায়গাতেও তৈরি করবে, ঠিক আছে? এইবার আমাকে বলো, তার মানে এই রেখা বরাবর এই রেখার কাছে যতবার আমি আসতে পারবো ওই কোণগুলাই হবে আমার টেন থিটা ইজ ইকুয়াল টু আলফার সমাধান, রাইট? তাহলে প্রথম কথা হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল টু যদি 10 আলফা হয় তাহলে থিটার মান আলফা। এই যে একটা তো পেয়ে গেলাম, এই একটা আলফা পাইলাম, আর আমার আরেকটা কোণ বের করতে হবে। তো আমরা জানি আরেকটা অ্যাঙ্গেল পাওয়া যেতে পারে যদি আমি 180 ডিগ্রি ঘুরি। 180 ডিগ্রি ঘুরলে আমি আরো একটা সমাধান পাবো। তাহলে আমাকে কি করতে হবে? 180 ডিগ্রি পরিমাণ ঘুরলাম, তার সাথে আরো আলফা পরিমাণ ঘুরলাম। ঘুরলে আমি যেই কোণটা পাবো সেই কোণের জন্য কি হবে? 10 আলফার মান থিটা ইজ ইকুয়াল টু ওই কোণটা বসাইলো আমার মানটা স্যাটিসফাই করবে, রাইট? ওকে, এইবার আবার যদি আমি 180 ডিগ্রি ঘুরে 360 ডিগ্রি ঘুরে আবার আলফা পরিমাণ যাই, তাহলেও কিন্তু আমি ওই রেখার কাছে যেতে পারতেছি, ঠিক আছে? আবার যদি আমি 360 ডিগ্রি ঘুরলাম, তার সাথে আরো 180 ডিগ্রি ঘুরলাম, রাইট? আরো 180 ডিগ্রি ঘুরলাম, এরপরে আবার আলফা পরিমাণ যাই, তখনও কিন্তু আমি ওই রেখার কাছে যাইতে পারতেছি, ঠিক আছে? তার মানে তুমি এখানে ধরো তুমি দুইটা লাঠি কল্পনা করতেছো, টেন থিটার মান ফার্স্ট কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। তার মানে তুমি যে কোনো একটা ভ্যালুর জন্য তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে তুমি তার যেই কোণটা পাবা সেই কোণটাও সত্য হবে, থার্ড কোয়াড্রেন্টের কোণটা সত্য হবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের কোণে যাওয়ার জন্য আমি প্রথমবার আলফা পরিমাণ ঘুরলাম, পেয়ে গেলাম ফার্স্ট কোয়াড্রেন্টের কোণ। থার্ড কোয়াড্রেন্টের কোণ আসার জন্য আমি 180 প্লাস আলফা পরিমাণ ঘুরলাম। আবার আমি ফার্স্ট কোয়াড্রেন্টের কোণ আসার জন্য 360 প্লাস আলফা পরিমাণও ঘুরতে পারি। এরপর আবার থার্ড কোয়াড্রেন্টের কোণকে পাওয়ার জন্য আমি 360 এর সাথে আরো 180 ডিগ্রি ঘুরলাম, তারপরে আলফা পরিমাণ ঘুরতে পারি। তো এইভাবে করে কিন্তু আমি বারবার 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 আমার অ্যাঙ্গেল গুলা পেতে থাকবো, যেই অ্যাঙ্গেলের জন্য এই ইকুয়েশনটা সত্য হবে। ওকে, এখন একটা জিনিস চিন্তা করো, সো বেসিক্যালি তুমি আসলে ঘুরতেছো কিভাবে? তুমি ঘুরতেছো এন পাই প্লাস আলফা। আমার কথাটা মনে হয় বুঝো নাই। তো আমি এন এর মান, ধরো এন এর মান 0 বসাইলাম। এন এর মান যদি 0 বসাই তাহলে আমি পাচ্ছি শুধুমাত্র আলফা, মানে আমার প্রথম অ্যাঙ্গেলটা পাচ্ছি। আচ্ছা, এইবার এন এর মান তুমি 1 বসাও। এন এর মান যদি তুমি 1 বসাও তাহলে তুমি কি পাচ্ছ? দেখো তো পাই প্লাস আলফা না? তাহলে তুমি দেখো তো থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছ, পাই প্লাস আলফা পরিমাণ ঘুরলাম। থার্ড কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল আমি সবগুলা মুছে দিচ্ছি, পাই প্লাস আলফা পরিমাণ ঘুরলাম। এবার তুমি এন এর মান 2 বসাও। এন এর মান 2 বসানো মানে কি? তাহলে 2 পাই। তাহলে 2 পাই প্লাস আলফা মানে কি? মানে হচ্ছে এই যে পুরোটা ঘুরলাম 360 ডিগ্রি, এটা হচ্ছে 2 পাই, তার সাথে আমি আরো আলফা পরিমাণ ঘুরলাম। ওকে, তাহলে 2 পাই প্লাস আলফা গেল। তাহলে আমি আবার ওই লাঠির কাছে যাইতে পারলাম। তাহলে এন এর মান যদি তুমি 3 বসাও তাহলে তুমি কি হবে? 3 পাই, এই যে 1 পাই 2 পাই এই 3টা পাই পরিমাণ ঘুরলাম, তার সাথে আরো আলফা, আবারও আমি ওই লাঠির কাছে যেতে পারতেছি। তার মানে আমি যে ফর্মুলাটা লিখলাম এই ফর্মুলাটা আসলে সত্য। অর্থাৎ টেন থিটা ইজ ইকুয়াল টু যদি 10 আলফা হয় তাহলে তুমি এন পাই প্লাস আলফার জন্য তুমি যতগুলা ভ্যালু পাবা, যতগুলা কোণ পাবা, প্রত্যেকটা কোণই হবে তোমার অ্যান্সার। তুমি তাদের মধ্যে যে কোনো কোণকে তুমি তোমার অ্যান্সার বলতে পারো, ঠিক আছে? তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু যদি যে কোনো একটা ভ্যালু হয় তাহলে ওইটা টেন থিটা ইজ ইকুয়াল টু 10 আলফা, থিটা ইজ ইকুয়াল টু শুধু আলফা হবে না, থিটা ইজ ইকুয়াল টু আলফা হবে, থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস আলফা হবে, থিটা ইজ ইকুয়াল টু 2 পাই প্লাস আলফা হবে, থিটা ইজ ইকুয়াল টু 3 পাই প্লাস আলফা হবে। সো এদের সবাইকে আমি একসাথে কিভাবে লিখবো? একসাথে লিখবো আমি এন পাই প্লাস আলফা। আমার কথা বুঝতে পারছো? এই বেসিকটুকু বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো আমাদের বেসিকটুকু যদি ক্লিয়ার হয়ে যায় আমাদের ম্যাথ করতে দেবো অনেক দ্রুত সমাধান হয়ে যাবে আর কি। ম্যাথে ইনশাআল্লাহ টাইম বেশি লাগবে না, এগুলা তোমরা আগে থেকেই জানো। এবার ধরো আমি cos থিটার জন্য যাই, এবার তোমরা নিজেরাই ব্যাখ্যা দিতে পারবা, নিজেরাই চিন্তা করলে এটার ব্যাখ্যাগুলো বের করতে পারবা। দেখো, সো এই গেল আমার এক্স এক্সিস, ধরো যে কোনো একটা পজিটিভ ভ্যালুর জন্য চিন্তা করতেছি ওয়াই এক্সিস। সো ধরো এইখানে আমার cos থিটা ইকুয়াল টু cos আলফা। হ্যাঁ, তো ধরো এখানে আমি আলফা পরিমাণ কোণ তৈরি করলো, ঠিক আছে? এখানে একটা ভ্যালু পাচ্ছি, ধরো আলফার মান হচ্ছে 45 ডিগ্রি, বা ধরো আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন বলো তো, তুমি cos থিটা যদি cos 60 ডিগ্রি হয় তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি বসাইতে পারবা না? বসাইতে পারবা। আবার দেখো তো cos থিটার মান ফোর্থ কোয়াড্রেন্টও কিন্তু পজিটিভ, রাইট? ফোর্থ কোয়াড্রেন্টও পজিটিভ। তাহলে তুমি বেসিক্যালি 360 ডিগ্রি ঘুরবা, ঘুরার পরে
আবার যদি পিছনে 60 ডিগ্রি ব্যাক করো তাহলে কত পাবা? 300 ডিগ্রি পাবা না? তুমি দেখবা যে cos 60 ডিগ্রির মান যেটা হবে cos 300 ডিগ্রির মান বেসিক্যালি সেম হবে, অর্থাৎ -60 ডিগ্রি বা 300 ডিগ্রির মান সেমই হবে। ঠিক আছে, তার মানে আমার একই ভ্যালুর জন্য আমার লাঠিগুলো কোথায় কোথায় পাওয়া যাবে? একটা লাঠি পাওয়া যাবে ফার্স্ট কোয়াড্রেন্টে, আর একটা লাঠি পাওয়া যাবে ফোর্থ কোয়াড্রেন্টে, কারণ cos থিটার ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে এখন আমি এই লাঠিগুলোর কাছে ধরো আমি আলফা পরিমাণ কোণ ঘুরলে আমি এই লাঠিগুলোকে পাই, তাহলে এই লাঠির কাছে যাওয়ার জন্য আমি আলফা পরিমাণ কোণ ঘুরলাম। সেকেন্ড লাঠির কাছে যাওয়ার জন্য আমি কি করলাম? 2 পাই মাইনাস আলফা পরিমাণ ঘুরলাম, 2 পাই মাইনাস আলফা পরিমাণ ঘুরলাম। ঠিক আছে, তারপরে আবার যদি আমি ওই লাঠিটা খুঁজতে চাই তাহলে আমি কত 2 পাই পরিমাণ ঘুরে আসলাম, তারপরে প্লাস আলফা পরিমাণ ঘুরলাম। ঠিক আছে, প্লাস আলফা। তাহলে একটা জিনিস খেয়াল করো, তুমি যতবারই 2 পাই পরিমাণ ঘুরবা 2 পাই থেকে আলফা পরিমাণ সামনে গেলেও তুমি তোমার লাঠি পাবা, আলফা পরিমাণ পিছিয়ে গেলেও তুমি তোমার লাঠি পাবা। কথা বুঝতে পারছো? সো তোমাকে প্রতিবার cos থিটার প্রত্যেকটা ভ্যালুর জন্য যদি তুমি থিটার ভ্যালু বের করতে চাও তাহলে প্রতিবার তোমাকে 2 পাই পরিমাণই ঘুরতে হবে। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু একটা ভ্যালু হবে আলফা, থিটা ইজ ইকুয়াল টু আলফা লিখতে পারবো। বাট পরের ভ্যালুগুলো বের করার জন্য তোমাকে 2 পাই পরিমাণ ঘুরে আসতে হবে, ঘুরে পাই পরিমাণ পিছনে আসতে হবে, অথবা পাই পরিমাণ সামনে আসতে হবে। সামনে গেলেও লাঠি, পিছনে গেলেও লাঠি। ঠিক আছে, তার মানে এই ফর্মুলাটাকে এই জন্য ম্যাথমেটিশিয়ানরা লিখছে যে 2n পাই প্লাস মাইনাস আলফা, অর্থাৎ তুমি সামনে যাও বা পিছনে যাও তুমি যেই অ্যাঙ্গেল গুলো পাবা সেগুলো তোমার সত্য কোণ হবে, মানে সেগুলোর জন্য স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে সমীকরণ। ওকে, সো এটাকে এই জন্য বলা হয়েছে কি, cos থিটার ফর্মুলাটা কিভাবে লেখা হয়েছে? cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। ওকে, তার মানে n এর মান যদি 0 হয় থিটার মান কত হবে? প্লাস মাইনাস আলফা, যেটা আমরা জানি যে থিটা ইজ ইকুয়াল টু প্লাস 60 ডিগ্রির মান যা, থিটা ইজ ইকুয়াল টু মাইনাস cos মাইনাস 60 ডিগ্রির মানও ভাইয়া কথা শুনতে পাওয়া যাচ্ছে না। হ্যালো, শুনতে পারতেছো এবার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমার প্রবলেম হয়েছিল কি, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, কথা শুনতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বুঝতে পারছি, আমার প্রবলেম হয়েছিল আমি আজকে ওয়াইফাই তে ক্লাস করতে পারতেছি না, আমার ভাইয়ের এক্সাম লাস্ট সেমিস্টার, তো ইয়াতে করতেছিলাম ডাটাতে, প্রবলি ডাটা একটু সমস্যা করছে। যাই হোক, দাঁড়াও আমি স্টার্ট করতেছি। হোস্ট চেঞ্জ হয়েছে, এটা প্রবলেম। আচ্ছা রেকর্ড হচ্ছে না দেখো তো। জি ভাই, রেকর্ড হচ্ছে। ওকে, হ্যাঁ। আচ্ছা তোমরা কোন জায়গা থেকে মিস করছো একটু বলো তো।
না ভাইয়া কিছু মিস করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার প্রশ্ন ছিল সামিনের কাছে ছিল যে cos থিটা ইজ ইকুয়াল টু ধরো cos 60 ডিগ্রি কোথাও দেখলা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু তুমি সাধারণ সমাধান হিসেবে কি বসাবে? ভাইয়া থিটা হিসেবে সাধারণ সমাধান 2n পাই প্লাস মাইনাস 60 ডিগ্রি। এক্স্যাক্টলি 5 - 60, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম। তার মানে এখন থেকে আমরা সমাধান করব একদম আগের নিয়মেই করব, 9 10 এর নিয়মে। সমাধান শেষ পর্যন্ত আসবে, আসার পর থিটার মানটা বসানোর ক্ষেত্রে আমরা আগে যেমন 9 10 এ বলতাম যে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এখন আমরা শুধু 60 ডিগ্রি বলবো না, আমরা এই জেনারেল ফর্মুলা অ্যাপ্লাই করে বলবো। ঠিক আছে, সো এটাই ছিল আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট। বা সো এখন sin থিটা ইজ ইকুয়াল টু sin আলফা হলে কিভাবে n পাই প্লাস -1 টু দি পাওয়ার আলফা আসে সেটা একটু দেখি। সো ধরো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন ধরো কোন একটা ভ্যালু, যেমন ধরো 30 ডিগ্রির জন্য, 30 ডিগ্রির জন্য তোমরা জানো সাইন থিটার মান হচ্ছে হাফ। আবার তোমরা এটাও জানো না যে 150 ডিগ্রির জন্য হাফ হয়। সাইন 150 ডিগ্রির জন্য কি হয়? হাফ হয়। সাইন 150 ডিগ্রির জন্য কিন্তু সাইন থিটার মান কিন্তু কত হয়? হাফ হয়। সো আচ্ছা হ্যাঁ, 150 ডিগ্রির জন্য হাফ হয়, তো এটা তো জানো। এখন আমাদের টার্গেট হচ্ছে এই দুইটা লাঠির কাছে যাওয়া। আমি এগুলো লাঠি বলে ইয়া করি আর কি, আমাকে এভাবে শিখেছে। তো এই দুইটা লাঠির কাছে যাওয়া আমাদের টার্গেট। তো যাওয়ার জন্য প্রথমে তো আমি 30 ডিগ্রি ঘুরলাম, ঠিক আছে, এই লাঠির কাছে যাইতে পারলাম, ঠিক আছে। এখন পরের বার যখন আমি এই লাঠির কাছে যাইতে চাই, তখন বেসিক্যালি আমাকে কি করতে হয় দেখো তো, 180 পরিমাণ ঘুরে আবার 30 ডিগ্রি পরিমাণ ব্যাক করতে হয়, অর্থাৎ 180 মাইনাস 30 ডিগ্রি পরিমাণ ঘুরতে হয়। 180 মাইনাস 30 ডিগ্রি পরিমাণ ঘুরলে আমি আবার লাঠির কাছে যাইতে পারি। আবার ধরো আমি আবারও এই ঘোরাটা কন্টিনিউ করতে চাই, তাহলে আমি কি করব দেখো তো, 360 ডিগ্রি পরিমাণ ঘুরবো, ঘুরার পরে আবার আমি 60 ডিগ্রি 30 ডিগ্রি পরিমাণ ঘুরবো, তাহলে আমি আবার লাঠির পাবো। অর্থাৎ 360 প্লাস 30 ডিগ্রি এই পরিমাণ ঘুরলে আমি আবার লাঠির কাছে যাইতে পারবো। আবার দেখো 360 এর সাথে আরো 180 ডিগ্রি যোগ করো এবং আবার 30 ডিগ্রি বিয়োগ করো, তখন তুমি আবারও লাঠির কাছে যাইতে পারবা। সো এই জিনিসটাকে জেনারেল একটা ফর্মুলা হিসেবে কিভাবে লেখা যায়, তো সেটা হচ্ছে আমাদের টার্গেট। সো সেটা একটু দেখো যে এটা তো 150 ডিগ্রি বা 180 মাইনাস 30 ডিগ্রি। সো একবার আমাদেরকে যেটা করতে হচ্ছে, একবার আমাদেরকে, হ্যাঁ, সো এবার দেখো আবার যখন আমি এইখানে যাইতে যাচ্ছি, তখন আমাকে কি করতে হইতে, 360 প্লাস 30 ডিগ্রি করা লাগতেছে, তাই তো? 30 ডিগ্রি জায়গায় তোমরা এটাকে আলফা হিসেবে ধরবা। ওকে, সো এবার তোমরা টোটাল জিনিসটা দেখো যে একবার আমরা যেটা করতেছি, প্রথমবার তো সাইন থিটা ইজ ইকুয়াল টু আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু আলফা পাচ্ছি, যেটা 30 ডিগ্রি, সাইন থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, সেটা পাচ্ছি, প্রবলেম নাই। বাট পরের কোনটা পাওয়ার জন্য আমাদের আসলে কি করতে হচ্ছে, পাই মাইনাস 30 ডিগ্রি করা লাগতেছে, রাইট? পাই মাইনাস 30 ডিগ্রি করা লাগতেছে। এবং এর পরের কোনটা পাওয়ার জন্য, অর্থাৎ 390 ডিগ্রি পাওয়ার জন্য আমাদের কি করতে হইতেছে, 2 পাই প্লাস 30 ডিগ্রি করা লাগতেছে। ওকে, এবার থার্ড কোনটা পাওয়ার জন্য আমাদের কি করা লাগতেছে দেখো তো, আমি 1 পাই 2 পাই 3 পাই পরিমাণ ঘুরলাম, ঘুরে আবার 30 ডিগ্রি ব্যাক করলাম, মানে 30 ডিগ্রি বিয়োগ করলাম। তাহলে তৃতীয় কোনটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হচ্ছে, 3 পাই মাইনাস 30 ডিগ্রি করা লাগতেছে। সো একটা প্যাটার্ন কি লক্ষ্য করছো, যে যখন 1 পাই 3 পাই অর্থাৎ বিজোড় সংখ্যক পাই হয়, তখন আমরা আলফাকে বিয়োগ দেই। যখন 2 পাই 4 পাই মানে জোড় সংখ্যক পাই হয়, তখন আমরা আলফা বা 30 ডিগ্রি, মানে আমি আলফাটাকে 30 ডিগ্রি হিসেবে ধরছি। হ্যাঁ, সো বিজোড় সংখ্যক পাই হইলে আলফাটা বিয়োগ হয়, জোড় সংখ্যক পাই হইলে আলফাটা যোগ হয়। এই জিনিসটাকে ম্যাথমেটিক্সে একটা প্যাটার্ন দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে -1 টু দি পাওয়ার n। কারণ -1 টু দি পাওয়ার n এটা তোমরা যখন হায়ার স্টাডিজে মানে অনার্স লেভেলে, আন্ডার গ্রাজুয়েট লেভেলে উঠবা, তখন তোমরা অনেকবার অনেক কিছু দেখবে এইভাবে প্রকাশ করতেছে। কারণ যাদের মধ্যে এই প্যাটার্নটুকু পাওয়া যায় যে বিজোড়ের জন্য মাইনাস, জোড়ের জন্য প্লাস, তাদেরকেই বেসিক্যালি -1 টু দি পাওয়ার আলফার মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন তোমরা ম্যাট্রিক্সের জন্য কিন্তু তোমরা জানো, ম্যাট্রিক্সে আমরা প্রত্যেকটা বিন্দুর, তোমরা জানো কিনা জানি না, প্রত্যেকটা বিন্দুর সহগুণক যেটা বের করতাম আমরা 3/3 ম্যাট্রিক্সে, প্লাস মাইনাস প্লাস, এটা কিন্তু এভাবে প্রকাশ করা হইতো, -1 টু দি পাওয়ার i প্লাস j। সো -1 টু দি পাওয়ার n এর মাধ্যমে কিভাবে এটা কাজ করে, তুমি n এর মান যদি মনে করো বিজোড় বসাও, n ইজ ইকুয়াল টু ধরো বিজোড়, তুমি কি পাবা, n ইজ ইকুয়াল টু বিজোড় হলে কি পাবা, ধরো n টু দি পাওয়ার 1 অথবা n টু দি পাওয়ার 3 বসাও, অথবা n টু দি পাওয়ার 5 বসাও, n টু দি পাওয়ার 7 বসাও, বিজোড় সংখ্যাগুলো বসাও, তুমি কি পাবা এখানে,
-4 -1 আমি কিন্তু মাইনাস সাইন পাবো, এর কোনো ভ্যালু নাই। এ শুধু তোমাকে প্লাস আর মাইনাস দিতে পারে, সে শুধু দিতে পারে তোমাকে প্লাস অথবা মাইনাস। -1 এর আমরা কেন আনলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে থিটার মান একবার হয় আলফা, একবার হয় পাই মাইনাস আলফা, একবার হয় 2 পাই প্লাস আলফা। তাহলে একবার প্লাস হয় 2 পাই প্লাস আলফা হয়, একবার হয় পাই মাইনাস আলফা, আবার হয় 3 পাই মাইনাস আলফা, আবার হয় 4 পাই প্লাস আলফা। এই প্লাস মাইনাস এই জিনিসটাকে প্রকাশ করার জন্য আমরা বেসিক্যালি -1 কে ইন্ট্রোডিউস করছি এখানে। কারণ এই জিনিসটা থাকলে আমাদের যে সুবিধাটা হয়, আমরা এই যখন n এর মান বিজোড় হয়ে যাবে অটোমেটিক এ তোমাকে ওই যে n পাই মাইনাস আলফা দিয়ে দিবে, আবার n এর মান যখন জোড় হয়ে যাবে তখন সে তোমাকে প্লাস আলফা দিবে। তো তোমার আর কোনো বদার করা লাগবে না যে তোমার ভ্যালুটা কত, হিসাবই করা লাগবে না। আগে যেভাবে হিসাব করতে হবে হিসাব করা লাগবে না, কোন কোয়াড্রেন্টের জন্য সাইন পজিটিভ কোনটার জন্য নেগেটিভ না হিসাব করা, ডাইরেক্ট ফর্মুলা বসায় দিবা, n এর মান বসাতে থাকবা। ওকে, তো তোমাদের ডাইরেক্ট অ্যানসার চলে আসবে। তো এখন পর্যন্ত কারা কারা সবকিছু বুঝছো বলো তো, আমরা তাহলে ম্যাথমেটিক্স সলভে চলে যাব। আর বাকি কিছু ফর্মুলা আছে টুকটাক, বাট ওগুলো আমাদের জন্য নেসেসারি না, ওগুলো ছাড়াও এই ম্যাথগুলো করা যাবে সহজে। জি ভাইয়া বুঝছি পুরোটা। ওকে, তো আমরা এখন শুরু হ্যাঁ, করতেছি একটা আমাদের। প্রশ্ন ছিল হ্যাঁ বলো ভাইয়া, এখানে কি কজের মতো করে মানে কস থিটার ক্ষেত্রে যে সাধারণ রূপটা আছে ওখানে মানে তার মতো করে কি সাইন থিটাতে প্লাস মাইনাস বসানো যায় না -1 টু দি পাওয়ার n এর ক্ষেত্রে? আচ্ছা, এখন ও আচ্ছা, তুমি বলতে চাচ্ছ কি cos থিটা যেভাবে প্লাস মাইনাস আকৃতিতে আছে এইভাবে কি কোনো একটা ফর্মুলা কি বানানো যায়, যেটার জন্য ধরো আমি এইভাবে দিতে পারতাম কিনা n পাই প্লাস মাইনাস আলফা, এভাবে দিতে পারতাম কিনা, এটা বলতেছো? জি ভাইয়া। বা 2n। আচ্ছা, এখন দেখো এটা আমি এটাকে এক্সপ্লেন করব, ধরো প্র্যাকটিক্যালি জিনিসটাকে আমরা দেখি যে আসলে এটা কাজ করে কিনা। ঠিক আছে, ধরো আমি ধরে নিলাম যে এটা কাজ করতেছে, তো কাজ করলে এটা প্রুফ দেখাইতে হবে। তো ধরো সাইন থিটা ইজ ইকুয়াল টু আলফার মান হচ্ছে কত, ধরো আলফার মান হচ্ছে 30 ডিগ্রি, ধরো 30 ডিগ্রি। সো এই গেল আমাদের 30 ডিগ্রি, তার মানে আমাদের সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ। তাহলে আমার এমন কিছু কোণ বের করতে হবে যেই কোণের জন্য এটা হাফ হবে, রাইট? এটা কিন্তু আমার বের করতে হবে। সো এটা হাফ আসলো, তাহলে এন এর মান তুমি একবার ধরো 1 বসাইলাম আমি এন এর মান। তো এন এর মান আমি ধরো প্রথমে 0 বসাচ্ছি, এন এর মান 0 বসাইলে আমার অ্যানসার কি আসতেছে বলো তো? এন এর মান 0 বসাইলে থিটা ইজ ইকুয়াল টু কত আসে? +-30 প্লাস মাইনাস 30 ডিগ্রি আসে, রাইট? প্লাস মাইনাস 30 ডিগ্রি আসে। এখন বলো তো সাইন প্লাস 30 ডিগ্রির মান তো হাফ, বাট সাইন মাইনাস 30 ডিগ্রির মান কি হাফ? না ভাইয়া, এটা তো -30 মাইনাস ডিগ্রির মান তার মানে ওই যে কজের ভিতরে একটা প্রপার্টি ছিল, এই জন্য প্লাস মাইনাস ডিরেক্ট আনা গেছে। কজের ভিতরে একটা প্রপার্টি ছিল কি, জি ভাইয়া, কজের নেগেটিভ প্রপার্টি জিনিসটাকে কজ। জি, এক্স্যাক্টলি সেটাই, নেগেটিভ জিনিসটাকে সে আসলে হজম করে ফেলে। ঠিক আছে, মানে নেগেটিভের জন্য তার মধ্যে কোনো সমস্যা হয় না। সো কিন্তু সাইনের ক্ষেত্রে ওই প্রপার্টিটা নাই, এই জন্য এটা আনা যায় না। এটা আনলে পরে দেখা যায় কি ওই সাইন -30 ডিগ্রি ইকুয়াল টু তোমার হাফ বসাইতে হবে, নাইলে তুমি ওই জিনিসটা স্যাটিসফাই করবে। এই জন্যই বেসিক্যালি এক একটা ফর্মুলা ডিফারেন্ট, কারণ প্রত্যেকটা ত্রিকোণমিতির অনুপাতের প্রপার্টিটা আসলে একটু ডিফারেন্ট। সো এই ফর্মুলাগুলো তোমরা আসলে লিখছো যে আমি 6টা ফর্মুলা দেখাইছি। জিরোর জন্য কিছু জেনারেল ফর্মুলা, আর এই ক্ষেত্রে হচ্ছে একদম সাধারণ সবগুলা কোণের জন্য ফর্মুলা। সো এবার আমরা প্রবলেম সলভিং এ যাব। প্রথমে আমরা করব যে কোন ধরনের এয়া নাই, ধরো তোমার কোনো আমাকে সাধারণ সমাধান বের করতে বলো, কোনো ব্যবধি দেয় নাই, তো ব্যবধি ছাড়া কিছু ম্যাথ করব। তারপর আমরা দেখব ব্যবধি যদি দিয়ে দেয় যে ব্যবধির মধ্যে করো, যে 0 থেকে 2 পাই, 0 থেকে পাই, -2 পাই থেকে পাই, তো তখন সেগুলো কিভাবে করা যায় সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখতেছি যে ব্যবধি ছাড়া সাধারণ সমাধানের যেহেতু ফর্মুলা শিখতেছি, তো সাধারণ সমাধানে আমরা কিছু ম্যাথ করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক প্রবলেম সলভিং। তো আমি প্রথমে কিছু র্যান্ডম কিছু ম্যাথ দেখাবো এখান থেকে। আচ্ছা, তো একটা প্রবলেম আমি দেখতেছি যেটা বোর্ড পরীক্ষায় আসছে, 2-3 বার আসছে। সো sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 tan থিটা। সো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। সো আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি? সেক আর টেনের মধ্যে একটা সম্পর্ক আছে, ওই সম্পর্কের মাধ্যমে আমরা চাইলে টেন কে সেকে কনভার্ট করতে পারি, চাইলে সেক কে টেনে কনভার্ট করতে পারি। বাট তোমাদেরকে বলতে হবে আমি কি এখানে সেক স্কয়ারটাকে টেনে কনভার্ট করবো নাকি টেন স্কয়ারটাকে সেক স্কয়ারে নিয়ে যাবো? সেক স্কয়ারটাকে টেন স্কয়ারে নিয়ে যাবেন। এক্স্যাক্টলি, কারণ আমার এখানে একঘাতি যে রাশিটা আছে যেটাকে কোনোভাবে কনভার্ট করা যাবে না সেকে, সেটা হচ্ছে টেনের মাধ্যমে। একঘাতি রাশি যেহেতু টেনের মাধ্যমে আছে, আমি সেক স্কয়ারটাকে টেন স্কয়ারে কনভার্ট করে নিয়ে যাব।
ঠিক আছে, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমরা কি জানি sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, তো আমরা sec স্কয়ার থিটার জায়গায় 1 প্লাস tan স্কয়ার থিটা বসায় দিলাম এখানে। সো এটা যোগ tan স্কয়ার থিটা, এরপর আমরা মিডল টার্ম করব ইজ ইকুয়াল টু 3 tan আচ্ছা থিটা। ভাইয়া, হ্যাঁ বলো। আমরা কি ওই যে জ্যামিতিক উপায় ত্রিভুজের মতো করে ওইভাবে কি বের করতে পারবো না? না না, ওইটা তো ইনভার্সের জন্য ছিল, ও আচ্ছা ইনভার্সের জন্য ছিল, ওইটা জেনারেলি এত করা যাবে না। এখন হচ্ছে যে 1 প্লাস tan স্কয়ার থিটা যোগ tan স্কয়ার থিটা, এটাকে লেখা যায় 2 tan স্কয়ার থিটা, আর এই মাইনাস এই প্লাস 3 tan থিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে হবে মাইনাস 3 tan থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এই গেল আমাদের সমীকরণটা চলে আসছে, একটা দ্বিঘাত সমীকরণ। এক দ্বিঘাত সমীকরণ যেভাবে সলভ করতাম সেম ওইভাবে করবো। তোমার ইচ্ছে হলে তুমি মিডল টার্মে করো, তোমার যদি ইচ্ছা হয় তুমি ওই যে দ্বিঘাত সমীকরণ সমাধান করা ডিরেক্ট একটা মেথড আছে, x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। সো এই মেথডে সলভ করো, তোমার ইচ্ছা, তুমি দ্বিঘাত সমীকরণ যেভাবে ইচ্ছা সেভাবে সলভ করতে পারো। সো আমি সবার বুঝার সুবিধার্থে আমি এই ম্যাথটাকে ইয়াতে করি, কি বলে মিডল টার্মে করি। 2 tan স্কয়ার থিটা আর 3 মাইনাস 3 tan থিটাকে চাইলে লিখতে পারি, এটাকে লেখা যায় মাইনাস 2 tan থিটা মাইনাস tan থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো 2 tan থিটা যদি কমন নেই তাহলে আসবে হচ্ছে tan থিটা মাইনাস 1 কমন নিলে আসবে tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সো আমাদের আসতেছে tan থিটা মাইনাস 1 ইন্টু 2 tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে আমাদের একবার হবে যে tan থিটা মাইনাস 1 0 হতে পারে, অথবা 2 tan থিটা মাইনাস 1 এর মানও 0 হতে পারে। সো tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, tan থিটা ইজ ইকুয়াল টু হবে 1। সো tan থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এটাকে কি লেখা যায় বলো? 1 এর পরিবর্তে 10 কত ডিগ্রি বসানো যায়? 10 45 ডিগ্রি। 45 বা পাই বাই 4 বসানো যায়, রাইট? সো tan থিটা ইজ ইকুয়াল টু 10 পাই বাই 4 হলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে এবার বলো তো ফর্মুলা দেখে? থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা। এক্স্যাক্টলি, তো n পাই প্লাস পাই বাই 4 হবে আমাদের অ্যান্সার। সো এর জন্য আমি অ্যান্সারটা বের করে ফেললাম, tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার আমি রাইট হ্যান্ড সাইডে যেটা আছে 2 tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এটার জন্য, সো 2 tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে 2 tan থিটা ইজ ইকুয়াল টু 1। তারপরে আমরা বলতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু হাফ বলতে পারি। আর tan থিটা ইজ ইকুয়াল টু যদি হাফ হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত? থিটা ইজ ইকুয়াল টু হবে n পাই প্লাস tan ইনভার্স হাফ। এটাকে আমি থিটা ইজ ইকুয়াল টু কোন একটা অ্যাঙ্গেলে বসাইলাম না। কেন বসাইলাম না? কারণ tan ইনভার্স হাফের মানটা আমাদের আদর্শ আকৃতিতে নাই। আমাদের যদি আদর্শ আকৃতিতে থাকতো 45 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি, আমরা ডিরেক্ট জিনিসটা বসাইতাম। আর যদি আদর্শ আকৃতিতে ক্যালকুলেটরে দেখবা দশমিকে কোনো কোণ আসতেছে, তখন তুমি তাকে আর কোণে হিসেবে লেখার কোনো দরকার নাই, তুমি তাকে ডিরেক্ট এভাবে লিখবা যে tan ইনভার্স হাফ। ঠিক আছে, সো বেসিক্যালি এখানে কি আসতো বলো তো? tan থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় tan আলফা লেখা যায় তো, রাইট? থিটা ইজ ইকুয়াল টু tan আলফা, তো যেখানে আলফার মান কত হবে? যেখানে আলফা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স হাফ। সো এটা বুঝতে পারছো? tan থিটা ইজ ইকুয়াল টু এখানে ছিল হাফ, সো থিটা ইজ ইকুয়াল টু কত হইছে? tan থিটা ইজ ইকুয়াল টু হাফ হইলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স হাফ হয়। আর সাধারণ সমাধান হবে থিটা ইজ ইকুয়াল টু যেহেতু tan ইনভার্স হাফ, তার সাধারণ সমাধান হবে n পাই প্লাস tan ইনভার্স হাফ। ওকে, সো এই গেল আমাদের প্রথম প্রবলেমের সমাধান। সো এই প্রবলেমটা সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো আমাদের কাজ হচ্ছে প্রথমে থিটার মানটা বের করা, তারপরে তার সাধারণ সমাধানটা লিখে ফেলা। ওকে, তো এইবার আমরা পরের প্রবলেমে যাই। দেখো, এটাও দেখা যাচ্ছে বোর্ড পরীক্ষায়, এটা কুয়েটে আসছে। তো কুয়েটে আসছে যেহেতু এটাকে একটু দিত ভ্যালু দেই। সো tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 3 cosec স্কয়ার x মাইনাস 1। ওকে, আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করো, আমাদের টার্গেট থাকবে প্রথমে আমি আজকে যে প্রবলেমগুলো করাবো এই প্রবলেমগুলো জেনারেল স্ট্র্যাটেজি বলি তোমাকে। আজকের প্রবলেমগুলো জেনারেল স্ট্র্যাটেজি হচ্ছে আমরা সবগুলাকে যে কোনো একটাতে কনভার্ট করে নিয়ে আসবো। কোসেক যাই থাকো এগুলো আমরা টেনে নিয়ে আসবো, যেহেতু এখানে টেন আছে না, সবগুলোকে টেনে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসতে পারলে আমাদের কাজটা সহজ হবে। এখন কথা হচ্ছে কোসেক থেকে কি তুমি ডিরেক্ট টেনে আসতে পারবা?
দেখি একজন বলো তো, কোসেক থেকে ডিরেক্ট টেনে আসার কোনো ফর্মুলা তোমার জানা আছে? না। কিন্তু বলো তো, কোসেক থেকে টেনের বড় ভাই, সরি টেনের ছোট ভাই কটে যাওয়ার ফর্মুলা তো তোমার জানা আছে তাই না? কোসেককে কটে লেখা যায় না, কট স্কোয়ারে? আমাদের টার্গেট হবে কোসেক থেকে কটে যাব, কট থেকে টেনে আসবো, সবাইকে টেনে নিয়ে আসবো, তারপর আমরা ফর্মুলা অনুযায়ী ম্যাথটা সলভ করবো। তো তোমরা দেখো তো এগ্রি করো কিনা আমি যেভাবে করতেছি। সো কোসেক স্কোয়ার এক্স কে আমি চাইলে লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার এক্স। সো লিখলাম -1, তারপরে লিখলাম টেন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস 3 কট স্কোয়ার এক্স -1। ঠিক আছে, এরপরে একটা কাজ করা যায়, টেন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 আর -1 হচ্ছে 2 প্লাস 3 কট স্কোয়ার এক্স কে আমি চাইলে লিখতে পারি না 3/10 স্কোয়ার এক্স। কট স্কোয়ার এক্স কে তো চাইলে আমি লিখতে পারি 1/10 স্কোয়ার এক্স। তো আমি ওই কাজটাই করলাম। সো কট স্কোয়ার এক্স কে কি লিখলাম 1/10 স্কোয়ার এক্স। তো তোমাদের কারো কোনো আপত্তি নাই আশা করি। সো এবার আমরা লিখতেছি 10 স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু, আমি রাইট হ্যান্ড সাইডে লসাগু করব 10 স্কোয়ার এক্স। তো এখানে থাকতেছে 2 10 স্কোয়ার এক্স যোগ 3। ওকে, সো এইবার আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, সো এই অংশটুকু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে গুণ হয়ে যাবে। সো এটা হবে 10 টু দি পাওয়ার 4x ইজ ইকুয়াল টু 2 10 স্কোয়ার x প্লাস 3। সো আমার কাজ অনেকটাই শেষ, এখন আমরা জিনিসটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি সবাইকে। সো এটা আসবে 10 টু দি পাওয়ার 4x মাইনাস 2 10 স্কোয়ার x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, সো তুমি জোর সংখ্যক পাওয়ার থাকলে তুমি মিডল টার্ম করতে পারবা। সো মিডল টার্ম করার জন্য এখন আমরা দেখো এরকম করতে পারি, চাইলে 10 টু দি পাওয়ার 4x এটাকে কি করতে পারি -3 10 স্কোয়ার x লিখতে পারি, -3 10 স্কোয়ার x প্লাস 10 স্কোয়ার x লিখতে পারি, প্লাস 10 স্কোয়ার x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার 10 স্কোয়ার x কমন নাও, এখানে থাকতেছে 10 স্কোয়ার x মাইনাস 3 প্লাস 1 কমন নাও, 10 স্কোয়ার x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আমি একটু ফাস্ট গেলে আমাকে বলবা, যে যদি তোমাদের প্রবলেম হয় তাহলে বলবা, আমি একটু স্লো যাব। আমি একটু ফাস্ট করাচ্ছি কারণ এই ক্যালকুলেশনগুলো তোমাদের কাছে অনেকটাই পরিচিত, অনেক আগে থেকে করতেছো। সো 10 আমরা সবশেষে ফ্যাক্টর বা উৎপাদক কি পাচ্ছি, 10 স্কোয়ার x মাইনাস 3 পাচ্ছি একটা উৎপাদক, আর একটা উৎপাদক পাচ্ছি 10 স্কোয়ার x প্লাস 1, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। অর্থাৎ একবার হবে 10 স্কোয়ার x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, আর একবার হবে 10 স্কোয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন মজার বিষয় হচ্ছে 10 স্কোয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এটা পসিবল না, এর কোনো বাস্তব সমাধান নাই। কমপ্লেক্স নাম্বারে সমাধান আসবে, কমপ্লেক্স নাম্বারে সমাধান, বাট রিয়েল নাম্বারে তার কোনো সমাধান নাই। কে বলতে পারবা কেন নাই? রুট -1 হয়, কারণ 10 স্কোয়ার x ইজ ইকুয়াল টু -1। সো 10x ইজ ইকুয়াল টু রুট প্লাস মাইনাস রুট ওভার -1, যেটা বাস্তব সংখ্যায় বা রিয়েল ওয়ার্ল্ডে থিটার কোনো ভ্যালু এক্সিস্ট করে না, বাট কমপ্লেক্স ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। সো আমরা এটাকে এক্সক্লুড করব, এটাকে বাদ দেব। সো এটা এক্সক্লুডেড, বাদ। তো আমরা বাকি অংশ নিয়ে কাজ করি। সো 10 স্কোয়ার x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সো 10 স্কোয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে 3। দেন আমরা পাচ্ছি 10x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3, রাইট? 10x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, আমি মনে ভুল করছি, প্লাস মাইনাস রুট 3, প্লাস মাইনাস রুট, এক্স্যাক্টলি প্লাস মাইনাস রুট 3। সো 10x ইজ ইকুয়াল টু যদি প্লাস মাইনাস রুট 3 হয়, এটাকে বলা যায় 10x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10 রুট 3 এর মান জানি কত, 10 পাই বাই 3 না? 10 পাই বাই 3 এর মান বা 10 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3, 10 পাই বাই 3 বা 10 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3। তাহলে 10x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10 পাই বাই 3। সো এটাকে তুমি কিভাবে লিখবা? সো x ইজ ইকুয়াল টু কি হবে বলো তো অ্যানসারটা? n পাই প্লাস মাইনাস পাই বাই 3। ঠিক আছে, সো n পাই প্লাস মাইনাস পাই বাই 3, এটাই হবে আমাদের নির্ণেয় সাধারণ সমাধান। সো এটা কুয়েটে আসছিল, এটাও সহজ প্রবলেম। সো আমরা আরেকটা প্রবলেম করি। সো আমরা এখানে আরো 15-20 মিনিট আমরা টানা কিছু প্রবলেম করব, মোটামুটি একটা দুইটা টাইপের প্রবলেম আমরা শেষ করব। আর এরপরের ক্লাসটা হবে পুরোটাই প্রবলেম সলভিং এর উপর। এরপরের ক্লাসে ইনশাল্লাহ ইভেন আমরা লেখচিত্র সাহায্যে কিভাবে সলভ করা যায় সেটাও আমরা দেখবো। এরপরে ক্লাসে ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে,
দেন এখন আমরা আসো আরেকটা প্রবলেমে যাই। কম্পারেটিভলি ইনভার্স ত্রিকোণমিতি কিন্তু অনেক বেশি ইজি, মানে সেকেন্ড পেপারে যে ত্রিকোণমিতি আছে সেটা কিন্তু ফার্স্ট পেপারে ত্রিকোণমিতির চেয়ে অনেক বেশি ইজি। তোমরা এগ্রি করবা কিনা জানি না, ফার্স্ট পেপারে ত্রিকোণমিতিটা অনেক বেশি হিউজ একটা চ্যাপ্টার, এখানে 9টার মতো চ্যাপ্টার আছে, সব মিলে 6.1 6.2 7.7 পর্যন্ত আছে 1 থেকে, এবং অনেক বেশি নিয়ম, এক একটা ম্যাথ এক এক ভাবে করলে সলভ হয়। বাট সেকেন্ড পেপারে ত্রিকোণমিতি কম্পারেটিভলি অনেক ইজি সেই তুলনায়। সো এখন আমরা আরেকটা প্রবলেম দেখি। ওকে, কোনটা করা যায়? ওকে, পাইছি। সো tan স্কয়ার থিটা মাইনাস 2 রুট 3 sec থিটা প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এইবার বলো তো, এইবার কি tan স্কয়ার দিয়ে আর করতে পারবো আমি একটা? পারবা? কারণ ফার্স্ট অর্ডার বা হচ্ছে একঘাতি যে রাশিটা আছে সেটা sec থিটার মাধ্যমে আছে। সো আমাকে বাধ্য হয়ে tan স্কয়ার থিটাকে sec স্কয়ার থিটায় কনভার্ট করতে হবে, কারণ একঘাতি রাশি যেখানে থাকবে মিডল টার্ম করার জন্য তোমাকে দ্বিঘাতি রাশিকে ওই একঘাতি রাশির অনুপাতেই কনভার্ট করতে হবে। ঠিক আছে, সো আমরা করি। tan স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1, তারপরে মাইনাস 2 রুট 3 ইন্টু sec থিটা প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এরপরে লেখা যাবে এটাকে, আচ্ছা এরপরে এটাকে লেখা যাবে sec স্কয়ার থিটা মাইনাস 2 রুট 3 ইন্টু sec থিটা, পরে লেখা যায় প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে আমি একটা টেকনিকের মাধ্যমে ম্যাথটা আরেকটু সহজে সলভ করব, বাট তোমরা মিডল টার্ম করলো সেমই হবে, মিডল টার্ম করলো সেমই হবে। বাট দেখো এটা কিন্তু ডিরেক্ট একটা ফর্মুলায় চলে যায়, a স্কয়ার মাইনাস 2 ইন্টু sec থিটা অর্থাৎ a ইন্টু b যদি আমি রুট 3 কে ধরি, আর 3 কে তাহলে আমি লিখতে পারি রুট 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো তো ফর্মুলা পড়ছো না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো এটা কি ফর্মুলা হবে? a মাইনাস b হোল স্কয়ার sec থিটা মাইনাস রুট 3 হোল স্কয়ার, খুবই সহজ প্রবলেম, হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। সুতরাং এটা আসতেছে হচ্ছে কত, sec থিটা মাইনাস রুট 3 ইজ ইকুয়াল টু 0, এরপরে হচ্ছে sec থিটা ইজ ইকুয়াল টু রুট 3। এবার বলো sec থিটা ইজ ইকুয়াল যদি রুট 3 হয়, তুমি কি sec থিটার সাধারণ সমাধানের কোনো ফর্মুলা জানো তুমি? না ভাইয়া। তাহলে আমরা এটাকে কিসে কনভার্ট করব? কজে নিব। এক্স্যাক্টলি কজে নিয়ে যাব আমরা। তো sec থিটা মানে কি 1 বাই cos থিটা, sec থিটার জায়গায় বসাই দিই 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু রুট 3। সো বিপরীতকরণ যদি করি তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু হবে 1 বাই রুট 3। আচ্ছা cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3 হবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 বাই রুট 3। সো এটা আবার তোমরা লেখো না, বেসিক্যালি বুঝতেই পারছো থিটা ইজ ইকুয়াল cos ইনভার্স 1 বাই রুট 3, তুমি ডাইরেক্ট এটা লিখবা, যে সুতরাং থিটা ইজ ইকুয়াল টু cos থিটা সাধারণ সমাধান কি, থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এটাকে লিখবা তুমি cos 1 বাই রুট থেকে তুমি লিখবা cos আলফা হিসেবে ধরবা। ঠিক আছে, সো থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, যেখানে where আলফা ইজ ইকুয়াল টু কত হবে, আলফা ইজ ইকুয়াল টু হবে cos ইনভার্স 1 বাই রুট 3, আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 বাই রুট 3, কারণ থিটা ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3 হলে cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3 হলে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 বাই রুট 3। সুতরাং অ্যানসার হবে 2n পাই প্লাস মাইনাস 1 বাই রুট 3 প্লাস মাইনাস cos ইনভার্স 1 বাই রুট 3, এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার। আশা করি এই প্রবলেমটাও বুঝতে পারছো, এগুলো ইজি প্রবলেম। ওকে, এবার আমরা আরেকটা প্রবলেমে যাই, তোমরা বুঝতেছো কিনা রেসপন্স করো। সো 2 sin থিটা ইনটু tan থিটা প্লাস 1, আমি একটু ফাস্ট যাচ্ছি কম্পারেটিভলি অন্য টাইমের চেয়ে একটু ফাস্ট যাচ্ছি, কারণ প্রবলেম সলভিং আজকের গুলো বেশি ইজি, এজন্য 1 ইজ ইকুয়াল টু tan থিটা প্লাস 2 sin থিটা। সো এখন আমরা জিনিসটাকে কিভাবে সলভ করা যায় এটাকে, 2 আচ্ছা একটা জিনিস পাইছি, দেখো এখানে 2 sin থিটা আছে, এখানে 2 sin থিটা আছে, একটা কাজ করি এই 2 sin থিটাটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে তো কিছু একটা কমন যাবে, অর্থাৎ এই পুরো অংশটুকুকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। চলো, সো 2 sin থিটা ইনটু tan থিটা প্লাস 1 মাইনাস tan থিটা মাইনাস 2 sin থিটা। ওকে, এবার 2 sin থিটাটাকে ওইটার সাথে লিখি,
লিখি, সো 2 sin থিটা ইনটু tan থিটা মাইনাস 2 sin থিটা, আর ওইখানে থাকতেছে কত প্লাস 1 মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 0। আমি প্রথম অংশ থেকে কি কমন নিতে পারি, 2 sin থিটা কমন নিতে পারি। সো 2 sin থিটা যদি কমন নেই, এখানে কি পড়ে থাকতেছে tan থিটা মাইনাস 1, আর এখানে প্লাস 1 যদি কমন নিই তাহলে 1 মাইনাস, আচ্ছা তাহলে তো প্লাস 1 কমন হওয়া যাবে না। আমি একটা কাজ করি, এখানে মাইনাস 1 কমন নিই, যেহেতু দুই জায়গা আমার সেম আনতে হবে। আমি যদি মাইনাস 1 কমন নেই, তাহলে দেখো তো মাইনাস 1 কমন নিলে মাইনাস 1 দিয়ে tan থিটাকে ভাগ দাও, এটা হয়ে যাবে tan থিটা, মাইনাস 1 দিয়ে 1 কে ভাগ দাও, এটা হয়ে যাবে মাইনাস 1। সো কোনো কিছু কমন না মানে কি ওই জিনিস দিয়ে পুরো রাশিটাকে ভাগ দেওয়া। সো মাইনাস 1 কমন নিলে আমার এখানে থাকতেছে tan থিটা মাইনাস 1। সো এই গেল আমার উৎপাদকের বিশ্লেষণ। সুতরাং আমি দুইটা উৎপাদক পাচ্ছি, কি একটা পাচ্ছি 2 sin থিটা মাইনাস 1, আরেকটা উৎপাদক পাচ্ছি tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইবার আমরা দেখবো থিটার কোন কোন ভ্যালু পাওয়া যায়। তাহলে 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। সো 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে sin থিটা ইজ ইকুয়াল টু কত হবে, হাফ। আর sin থিটা ইজ ইকুয়াল টু যদি হাফ হয়, sin থিটা ইজ ইকুয়াল টু হাফ কে কি লেখা যাবে, sin হাফ মানে কত ডিগ্রি, 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে কি লেখা যায়, পাই বাই 6 লেখা যায়, অথবা 30 ডিগ্রিও লিখতে পারো। সুতরাং এবার বলো থিটা ইজ ইকুয়াল টু কত হবে, সাধারণ সমাধান খাদিজা বলো। আচ্ছা n pi plus minus 1 to the power n pi by 6. আচ্ছা এবার বাপ্পি বলো, tan থিটা ইজ ইকুয়াল টু tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে tan থিটা ইজ ইকুয়াল টু 1, যেটাকে লেখা যায় 10, সেটাকে কত লেখা যায়, 10 কত কত লিখতে পারবা, n pi plus alpha পাই বাই 4 লিখতে পারবা। এবার বলো থিটা ইজ ইকুয়াল টু কত হবে, n পাই প্লাস n pi plus alpha মানে 10 pi পাই বাই 4, n পাই প্লাস পাই বাই 4। সো এটাই হয়ে গেল আমাদের অ্যানসার। সো এগুলো কিন্তু বোর্ডে আসা প্রবলেম, সো এগুলো 4 মার্কসের জন্য আসে, বাট বুঝতেই পারতেছো প্রবলেমগুলো অনেক ইজি। ওকে, সো আমরা আরেকটা প্রবলেমে যাই। আর কয়টা প্রবলেম করব দেখি, বোর্ডে আসা আর দুইটা প্রবলেম করি। আমাদের টাইমে একটা আসছিল, ওইটাও একটু করব। এখন আরেকটা করি, এটা দেখলাম বোর্ডে কয়েকবার আসছে। তারপরে আমাদের টাইম একটা করব, আজকে ক্লাস অথবা এখানে শেষ করতে পারি। সো এরপরে প্রবলেমটা কি, sin স্কয়ার 2 থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। সো এই প্রবলেমটা সলভ করতে হবে। ওকে, একটা কাজ করি, এই 2 থিটার জন্য কিন্তু আমার একটা ঝামেলা লেগে যেতেছে, কারণ এখানে হচ্ছে cos থিটা আর এখানে চলে আসছে 2 থিটা। সো 2 থিটা আর cos থিটা কমন টমন কিছু নিতে পারবো না, খুব ঝামেলা হবে। বাট একটা কাজ করতে পারি, sin 2 থিটার একটা ফর্মুলা আছে, দেখি আমাকে মুন বলো তো sin 2 থিটার ফর্মুলাটা কি। দেখতে হবে ভাইয়া। এটা হচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটা, 2 sin থিটা ইনটু cos থিটা। তুমি মানে ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতিটা একটু কম করছো, সো ওটা চাইলে আমার প্লেলিস্টে দেখতে পারো। জি আচ্ছা ভাইয়া। যাই হোক, sin থিটা sin 2 থিটা ইজ ইকুয়াল টু তাহলে কি হবে, 2 sin থিটা ইনটু cos থিটা। সো আমি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এখানে। সো sin স্কয়ার 2 থিটা মানে কি, sin 2 থিটা হোল স্কয়ার মাইনাস 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। আবার sin 2 থিটাকে কি লেখা যায়, 2 sin থিটা ইনটু cos থিটা হোল স্কয়ার মাইনাস 3 cos স্কয়ার থিটা। সো এইবার আমরা প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো এটা হয়ে যাচ্ছে কত, হোল স্কয়ার যদি করি তাহলে 2 হয়ে যাবে 4 sin থিটা আর cos থিটা হবে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। সো এবার হচ্ছে তোমাদের উপর যে তোমরা আসলে কিসে, আচ্ছা একটা কাজ করি, একটা ভাবে করতে পারি যে cos স্কয়ার থিটাকে sin স্কয়ার থিটা, আচ্ছা ওইটা দরকার না, ওইটা একটু কঠিন হবে। এখানে আমরা যে কাজ করি, cos স্কয়ার থিটাকে কমন নেই। সো cos স্কয়ার থিটা যদি কমন নেই, আমাদের পড়ে থাকতেছে 4 sin স্কয়ার থিটা, আর এখানে পড়ে থাকতেছে -3 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে একটা পসিবিলিটিস আছে যে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, আরেকটা পসিবিলিটি আছে যে 4 sin স্কয়ার থিটা -3 ইজ ইকুয়াল টু 0। কারণ দুইটা জিনিসের গুণফল 0, আইদার a0 অথবা o0, ঠিক আছে, অথবা দুইজনও 0 হতে পারে, সেটাও পসিবল। সো এ যদি 0 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, এবার বলো তো দেখি, বাপ্পি বলো দেখি। এটা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0 হলে তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে এবার থিটা ইজ ইকুয়াল টু কত হবে, cos থিটা ইজ ইকুয়াল টু 0 হলে ফর্মুলাটা কি ছিল বলো। সাধারণভাবে বলবো, মানে সাধারণ, হ্যাঁ সাধারণ সমাধান, সাধারণ সমাধান বলো। 2n plus 1 into pi by 2
এক্স্যাক্টলি শেষ, আমাদের অ্যান্সার এখানে শেষ। এবার সাইনের অংশে আসতে হবে। সো 4 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে, আমি 4 লিখছি, 4 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আসতেছে 3, তাহলে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3/4, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের প্লাস মাইনাস √3/2, √3/2। আচ্ছা, প্লাস মাইনাস √3/2 কে তুমি আসলে কি লিখতে পারো বলো তো? সাইন অফ √3/2 এর জন্য সাইনের মান কত হয়? সাইন 60 ডিগ্রি না? তাহলে তুমি এটাকে লিখতে পারো প্লাস মাইনাস মতো থাকলো, আর √3/2 এর পরিবর্তে তুমি লিখতে পারো সাইন π/3। তাহলে এইবার আদিব বলতো দেখি থিটা ইজ ইকুয়াল টু কত হবে? সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস সাইন π/3 হলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? ভাই 4n + 1 π/3। মানে এটা তুই কি বললি? ভাই sin θ = 1 ভাই আগেরটা হবে না n পাই প্লাস মানে প্লাস তো মাইনাস n পাই প্লাস মাইনাস হোল 1 সরি মাইনাস 1 হোল n ইনটু π/3। π/3 কেন হবে? π/3 এর জায়গায় প্লাস মাইনাস আছে এখানে, ও প্লাস মাইনাস π/3। আচ্ছা আমার একটু বলতো আসলে 4n + 1 এটা কোত্থেকে আসলো? ভাই আমি এটা আরেকটা সূত্র আছে ওইটা ভুলে নিয়ে এসে বলছি এখানে, ওই যে sin θ = 1 ওইটার একটা সূত্র আছে ওইটা ভুলে নিয়ে এসে আমি তো বলছি। 1 এর কোনো ফর্মুলা শিখাই না, আমি তো তোর বলছি যে তোর মাথায় যদি খুব বেশি ইয়া থাকে, স্টোরেজ থাকে বা অনেক বেশি মানে সেলের জায়গা থাকে, তাহলে ওইটা দরকার নাই তো, সবগুলো তো এইভাবেই লেখা থাকবে। এই যে এটাই আনসার হয়ে গেল। সো sin θ = প্লাস মাইনাস sin π/3 হলে θ = হবে n π প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু, আর থিটার মান কিন্তু প্লাস মাইনাস π/3 ছিল এটার জন্য, তো এই প্লাস মাইনাস π/3 টা এই আলফার জায়গায় বসা দেব, প্লাস মাইনাস π/3 শেষ। তো আমাদের এই ম্যাথটাও শেষ। সো আজকে দিনের লাস্ট প্রবলেম করব। ওকে, আচ্ছা তোমাদের কাদের কাদের ইন্টিগ্রেশন হয়েছে শেষ ঠিক মতো? মানে ইন্টিগ্রেশন ভালোভাবে শেষ করছো কারা কারা এখানে? কেউ না? না ভাই আমার তো বাকি ছিল পুরোটাই। বাকিরাও কি কেউই করো না ইন্টিগ্রেশন টোটালি? খাদেজা বা আসিয়া তোমরা কি ভাইয়া করছো? ভাইয়া করছি কিন্তু শেষ ভালোভাবে। মানে সামি ইন্টিগ্রেশন করছো? জি ভাইয়া করছিলাম, তারপর আবার রেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমিও আমার ফার্স্ট ইয়ারের ব্যাচের মধ্যে কয়দিন পরে প্রবাবলি ইন্টিগ্রেশন শুরু করব। সো তোমরা চাইলে ওখানে জয়েন করতে পারো, মানে এমনি ক্লাস করবো আর কি, সো তোমাদের জন্য সমস্যা নেই। তো ইন্টিগ্রেশন শুরু করলে আমি তোমাদেরকে জানাবো, তোমরা যারা যারা ইন্টারেস্টেড আমার ওই ব্যাচের সাথে ইন্টিগ্রেশন কোর্সটা করতে পারবে, ঠিক আছে? কারণ যেহেতু তোমাদের আসলে সময় একটু কম, সো তোমরা দুই জায়গায় কন্টিনিউ করে আমার কোনো প্রবলেম নেই। সো 1 + sin স্কয়ার x - 2 cos স্কয়ার x + 3 cos x, যাদের দরকার আর কি আমাকে বললো, আমি লিংক দিয়ে দিব, টাইমটা বলে দিব। 3 - cos স্কয়ার x, ঠিক আছে? ওকে, আর ইন্টিগ্রেশন করার আগে ডিফারেন্সিয়েশনের বেসিক আইডিয়াটুকু যাদের নাই তাদের পারবা না, তো বেসিক আইডিয়াটুকু থাকলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই প্রবলেমটা একটু দেখো তো তোমরা নিজেরা পারো কিনা, এটা আমাদের সময় আসছিল, এই প্রবলেমটা সবাই একটু ট্রাই করে দেখো তোমরা নিজেরা পারো কিনা। প্রথমে sin স্কয়ার x কে আমরা cos স্কয়ার x এ কনভার্ট করি, তাহলে এটা কি হবে? 1 - cos স্কয়ার x, কারণ বাকি সবকিছু cos এর মাধ্যমে আছে। আর এই মাইনাস আর 3 আর মাইনাস cos স্কয়ার x কে এই পাশে নিয়ে আসি, সো এটা হয়ে যাচ্ছে -2 cos স্কয়ার x, আর একটা মাইনাস cos স্কয়ার x, এই পাশে প্লাস cos স্কয়ার x, তাহলে বাকি থাকবে মাইনাস cos স্কয়ার x। আর 3 টা এই পাশে আসলে হবে -3, আর এখানে আসতেছে +3 cos x = 0। তো সব মিলে কাটাকাটি করলে থাকতেছে, এখানে থাকতেছে 2 আর এখানে মাইনাস, তাহলে -1 cos স্কয়ার x - cos স্কয়ার -2 cos স্কয়ার x, এরপর হচ্ছে +3 cos x - 1 = 0। এরপর -1 দিয়ে যদি গুণ দেই তাহলে থাকতেছে 2 cos স্কয়ার x - 3 cos x + 1 = 0। এখন আমাকে বলো তো মিডল টার্মটা কত হবে? মিডল টার্মটা কেমন হবে?
কেউ একজন বলো মিডল টার্মটা কেমন হবে এখানে? minus 2 cos x minus cos x মাইনাস cos x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, সো এরপরে আমরা বাকিটুকু করলে 2 cos x যদি কমন নেই তো আসবে cos x minus 1 আর minus 1 কমন নিলে cos x minus 1 is equal to 0। তো এরপরে আসতেছে হচ্ছে cos x minus 1 into 2 cos x minus 1 is equal to 0। সো আমাদের দুইটা পসিবিলিটিস আছে, একটা হচ্ছে cos x minus 1 0 হবে অথবা 2 cos x minus 1 over 0 হবে। সো cos x is equal to তাইলে হবে 1। সো cos x is equal to 1 হইলে cos এর মান কত বসানো যায়? cos এর মান বসানো যায় পাই বাই 2। সো x is equal to হবে কত? 2n পাই প্লাস মাইনাস পাই বাই 2। ঠিক আছে, x is equal to হবে কত? সরি আমি তো ভুল করছি। cos x is equal to 1 হলে cos এর জায়গায় কত বসানো যায়? 0 2n plus 0 বসানো যায়, রাইট? সো 0 বসানো গেলে cos 0 ডিগ্রি মানে তো 1, তাহলে এটা হবে 2n প্লাস মাইনাস 0 অর্থাৎ 2n পাই। সো এটা একটা ফর্মুলা হিসেবে লেখা আছে তোমাদের বইয়ের মধ্যে যে cos x is equal to যদি 1 হয় তাহলে x is equal to 2n পাই। এই জন্য আমি বলছি কি মুখস্থ করার দরকার নেই, কারণ আলটিমেটলি এটা তুমি এমনিই 2n পাই পাচ্ছ, তাই না? তোমার তো x এর মান 0 আসছে, তো x is equal to 2n পাই হয়ে যাচ্ছে। এবার আবার দেখো এখানে 2 cos x minus 1 is equal to 0 হলে cos x is equal to হবে হাফ। আর cos কত ডিগ্রি মান হাফ? আসিয়া বলো তো, হাফের পরিবর্তে cos কত ডিগ্রি বসাবো? ভাই 60 ডিগ্রি। হ্যাঁ, পাই বাই 3 বা 60 ডিগ্রি। সো এখানে আসতেছে আমাদের x is equal to 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। সো এই গেল আমাদের অ্যানসার। এই প্রবলেমটা আমাদের টাইমে বোর্ডে আসছিল। সো বুঝতেই পারতো যে বোর্ড পরীক্ষা কত ইজি প্রবলেম আসে। সো এই জন্যই দেখা যায় বোর্ড পরীক্ষায় অনেকেই 100তে, মানে এটা খুবই কমন ইন্টারমিডিয়েটের জন্য যে 100তে 100 পাওয়া বা 100তে 99 পাওয়া বোর্ড পরীক্ষায়, ম্যাথসের ক্ষেত্রে আর কি। তো ওইটা দিয়ে আসলে ভাবতে নিয়ে লাভ নেই, কারণ এত সহজ সহজ প্রবলেম আসে যেগুলা কম বেশি সবাই পারে, এগুলো কথা। তো ইন্টারমিডিয়েটে বোর্ড পরীক্ষা মার্কস গুলো অনেক সহজ। এসএসসি তো সহজ, এসএসসি তো হয়তো বা তোমাদের টাইমে তো মার্কস দিছে মনে, আমাদের টাইমে তো মার্কস দেখা যেত। তো হচ্ছে কথা। তো আজকে আমরা প্রবলেম করব না, আমাদের আরো যেসব প্রবলেম বাকি আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ করব। আর এই প্রবলেমগুলোর সুবিধা হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি কম টাইমের মধ্যে করা যায়। তবে কিছু কিছু প্রবলেম আমরা পাবো আগামীকালকে, যে প্রবলেমগুলো এখন পর্যন্ত আমি যা যা করাইছি এগুলো বেসিক্যালি আমাদের 9-10 এর বেসিক দিয়ে সলভ হয়ে গেছে, শুধুমাত্র আমাদের ফর্মুলাটুকু জানা লাগছে। বাট আগামীকালকে আমাদের কিছু প্রবলেম থাকবে নেক্সট ক্লাসে, আমরা যে প্রবলেমগুলো করবো সেক্ষেত্রে দেখা যাবে কি আমাদের কিছু ত্রিকোণমিতিক ফর্মুলার হেল্প নেওয়া লাগতেছে বা ডিফারেন্ট কিছু আমরা নিয়ম শিখবো নতুন, ওগুলার হেল্প নেওয়া লাগতেছে। ঠিক আছে, সো সে হচ্ছে কথা। তো তোমাদের কাছে ইয়া থাকবে যে তোমরা আজকে ক্লাস পর্যন্ত যেসব ফর্মুলা পড়ানো হয়েছে অ্যাটলিস্ট এগুলা খুব ভালোভাবে আয়ত্তে রাখবে। ঠিক আছে, তো এটা থাকলেই নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ প্রবলেম হবে না। সো আজকে ক্লাসটা আমি শেষ করতেছি। কারো কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন